আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন শেখ সালমান। যে ঘটনাটি উনি শেয়ার করেছেন সেটি অত্যন্ত বেদনাদায়ক এবং আল্লাহ যেন আর কারোর সাথে এমনটি না করেন, আমরা এটাই কামনা করব। তো কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনা যার সাথে ঘটে তার নাম হচ্ছে রেজাউল মোল্লা। উনি মূলত পেশায় একজন কৃষক ছিলেন। আর ঘটনাটি শুধু ওনার একার সাথে ঘটেছিল বিষয়টা এমন নয়, ওনার দুই ভাগ্নের সাথেও ঘটেছিল, মানে তিনজন একই সাথে আক্রান্ত হয়েছিলেন। তো ঘটনার সময়কাল ছিল 2007 সালের সেপ্টেম্বর মাসের কোনো একদিন। ওই সময় কাকার বয়স ছিল 45-এর মতো। আমরা জানি যে প্রতি বছর আগস্ট মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত ইলিশ মাছ ধরা নিষিদ্ধ থাকে বাংলাদেশে। এই সময়টাতে ইলিশ মাছের প্রজনন সময় থাকে বলে সরকার এই সময়টাতে বিশেষ একটি অভিযান চালান যাতে করে কেউ ইলিশ মাছ ধরতে না পারে, এবং ওই সময়টাতে মা ইলিশ মাছ ধরা একদম নিষিদ্ধ থাকে। কিন্তু এই রেজাউল কাকা তিনি পদ্মা নদীতে ইলিশ মাছ ধরে বাড়তি আয়ের জন্য উনি এই কাজটি করে যেতেন। আসলে উনি নিষেধাজ্ঞাটা মানতেন না, মানে সোজা বাংলায় যেটা বলা যায় যে তিনি আইন অমান্য করতেন। জাস্ট ওই সময় যাতে একটু বাড়তি আয় হয় এই জন্য তিনি রিস্ক নিতেন। কিন্তু সমস্যা হলো পুলিশ কিন্তু বসে থাকতো না, তারা কিন্তু অভিযান চালাতো যাতে কেউ মাছ ধরতে না পারে। কারণ বছরের ওই সময়টাতে ইলিশ মাছ ডিম ছাড়ে, সেটা আমরা সবাই জানি। যাই হোক, পুলিশ কিন্তু প্রতি রাতেই টহল দিত, যার ফলে রেজাউল কাকা মাছ ধরতে পারছে না। মাছ ধরতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়লে কিন্তু জাল কেটে ফেলা, তারপরে নৌকা জব্দ করা, এই ধরনের ঘটনা কিন্তু ঘটতো। ঘটনা যেদিন ঘটে সেদিন রেজাউল কাকা কোনোভাবে জানতে পারে যে আজ রাতে পুলিশ নগরবাড়ি ঘাটের কাছে টহল দিবে। তাই রেজাউল কাকা সেদিন রাতে সিদ্ধান্ত নেন যে সে আজকে, মানে ওই রাতে, কাজিরহাট ঘাটের থেকে সামনের দিকে এগিয়ে গিয়ে মাছ ধরবেন। রেজাউল কাকা মোটামুটি বিকেলবেলা ওনার দুই ভাগিনা বেলায়েত ও হাশেম তাদেরকে বলে রাখলেন মাছ ধরার কথা। বললেন যে রাত প্রায় 11টা নাগাদ ওনারা নৌকা এবং জাল নিয়ে বের হবেন। বেলায়েত আর হাশেম মাছ ধরতে চলে যায় রেজাউল কাকার সাথে। প্রথমে তারা জাল রেডি করছিল। ঘণ্টাখানিক তিনজন মাছ ধরার চেষ্টা করে, কিন্তু তেমন মাছ না পাওয়ার কারণে তারা যেই জায়গাটাতে মাছ ধরছিল সেখান থেকে নৌকা চালিয়ে সামনের দিকে চলে যায়। কিন্তু নৌকা চালাতে চালাতে তারা এমন একটা জায়গায় চলে আসে যে জায়গাটা খুবই হন্টেড ছিল, এবং সেই জায়গাটার নাম হচ্ছে বোয়ালিয়া। বোয়ালিয়া নামক একটা জায়গা। স্থানীয় অনেকেই নাকি ওই জায়গাটাতে অনেক ভয় পেয়েছেন। অনেক প্যারানর্মাল ঘটনা কিন্তু সেখানে ঘটে। কিন্তু সেখানে প্রচুর মাছ ধরা পড়ার কারণে অনেকেই লোভ করে সেখানে যান এবং যাওয়ার পরেই পড়েন বিপদে। এদিকে রেজাউল কাকা এবং তার দুই ভাগিনা বেলায়েত ও হাশেম তারা দীর্ঘ সময় এই রিস্ক নিয়ে এসেও মাছ না পাওয়ার কারণে তারা খুবই মন খারাপ করেন যে এখনো তেমন কোনো মাছ পড়লো না। এবং তারা যেহেতু ওই বোয়ালিয়ার ওদিকে চলে এসেছিলেন, তারা চিন্তা করলেন যে দেখি এখানে জাল ফেলে দেখি। ওইখানে জাল ফেলার পর অবাক ব্যাপার হচ্ছে যে বেশ মাছ পাচ্ছিলেন, তারা মাছ ধরছিলেন। কিন্তু হঠাৎ করেই ওই জায়গাটাতে নদীর স্রোত বেড়ে যায়। তাই রেজাউল কাকা বেলায়েত এবং হাশেমকে বলেন যে তীরের কাছ দিয়ে, পাড়ের, নদীর যে পাড়ের কাছ দিয়ে যেন নৌকা চালায়। যথারীতি তাই করা হলো। হঠাৎ নদীর পাড়ে একটু আলো দেখা গেল। কোথায় আছে চোরের মন পুলিশ পুলিশ, এই কারণে রেজাউল কাকা ভাবলেন হয়তো পুলিশ টহল দিচ্ছে। তারা ভয় পেয়ে যায়। কিন্তু বেলায়েত খেয়াল করে যে নদীর পাড়ে একজন বৃদ্ধা মহিলা হাতে একটা হারিকেন নিয়ে দাঁড়িয়ে আছে।
রেজাউল কাকার তো খুবই অবাক হয় যে এত রাতে এই বোয়ালিয়ার এই জায়গাটা এমনিতেই তো হন্টেড জায়গা, তো একজন বৃদ্ধা মহিলা এখানে দাঁড়িয়ে আছে। তো প্রথমে তারা মনে করেছিলেন যে জিনভূত নাকি, কিন্তু রেজাউল কাকা চিন্তা করলেন যে জিনভূত তো আগুন দেখে ভয় পায়, তো ওনার হাতে তো একটি হারিকেন রয়েছে, সেই হারিকেনের মধ্যে আগুন জ্বলছে, তো ইনি নিশ্চয় জিনভূত হবেন, ইনি সত্যি সত্যি মানুষই হবেন। তো রেজাউল কাকা ওই নৌকা থেকে যেহেতু নৌকা তীরের কাছ দিয়ে যাচ্ছিল, তো রেজাউল কাকা ওই বৃদ্ধা মহিলাকে প্রশ্ন করেন, একটু জোরে চিৎকার করে প্রশ্ন করেন যে এত রাতে সে এখানে কি করছে বা সে কি চায়। ওই বৃদ্ধা তার স্বরে উত্তর দেয় যে সে কাজিরহাট যাবে, কিন্তু কোনো নৌকা খুঁজে পাচ্ছে না। সেই বৃদ্ধা রেজাউল কাকাকে অনুরোধ করেন যাতে একটু কাজিরহাট ঘাটে পার করে দেয়। রেজাউল কাকার মন তো দয়ার শরীর, ওনার মনে দয়া হয়, এবং রেজাউল কাকা ভাবলেন ফিরতে হলে তো কাজিরহাট দিয়েই আমাদেরকে ফিরতে হবে, তাহলে এই বৃদ্ধা মহিলাকে আমাদের নৌকায় উঠাতে কিন্তু কোনো সমস্যা নেই, যেহেতু এত রাত্রে একজন বৃদ্ধা মহিলা, একটা অসহায় মানুষ বিপদে পড়েছে, তাকে তো এইভাবে ফেলে রাখা যায় না। তাই 7-5 না ভেবে রেজাউল কাকা বৃদ্ধাকে নৌকাতে উঠতে বলেন এবং বেলায়েতকে বলেন নৌকাটা পাড়ে নিয়ে যেতে। তো বেলায়েত প্রথমে ইতস্তত করলেও পরে নিয়ে যায়, কারণ তাদের কাছে একটাই লজিক ছিল যে তিনি যদি জিনভূত হবেন তাহলে তো হাতে আগুন থাকার কথা নয়, তারা এই চিন্তা করেছেন। তো যাই হোক, নৌকা পাড়ে নিয়ে গিয়ে ওই বৃদ্ধা মহিলাকে তারা নৌকায় তোলেন। নৌকা যখন আবার চলা শুরু করে, হঠাৎ করে ওই বৃদ্ধা মহিলা করেন কি, ওই তার হাতে থাকা হারিকেন তিনি অফ করে ফেলেন, আগুন নিভিয়ে ফেলেন আর কি। আর ওনার হাতে একটা পুটলি ছিল, তো পুটলির মধ্যে কি ছিল এটা আসলে তারা জানেন না এবং তারা এটা প্রশ্নও করেননি। আকাশে জ্যোৎস্না ছিল, কিন্তু মাঝে মাঝেই মেঘ ঢেকে যাচ্ছিল, চাঁদকে ঢেকে ফেলছিল। রেজাউল কাকা যতদূর খেয়াল করলেন, দেখলেন মহিলা একটা হলুদ রঙের মলিন ধূসর কাপড় পরেছেন, যদিও বা রাতের বেলা সেটা হলুদ না সাদা সেটা বোঝা যাচ্ছিল না, কিন্তু ওনার মনে হচ্ছিল যেটা হলুদ রঙের একটি মলিন ধূসর কাপড়। হাতে একটা লাঠি ছিল তার, বয়স না হলেও তার 70 পেরিয়েছে এমন হবে। নদীতে অত্যাধিক স্রোত থাকার কারণে রেজাউল কাকা বললেন বাড়ি ফিরে যাবেন তিনি, আর সামনের দিকে এগোবেন না, নৌকা উল্টো দিকে ঘুরিয়ে বাড়ির দিকে যাবেন, আর যাওয়ার পথে বৃদ্ধাকে কাজিরহাট ঘাটে নামিয়ে দেবেন। মহিলা নৌকার এক প্রান্তে আর রেজাউল কাকা এবং বেলায়েত ও হাশেমরা অন্য প্রান্তে বসে আছেন। হঠাৎ নদীর স্রোত এতটা বেড়ে গেল যে সেখানে দাঁড় টানাটাও কঠিন হয়ে যাচ্ছে, নৌকাটা এগিয়ে নিয়ে যাওয়াটাও কঠিন মনে হচ্ছে। এর মধ্যে হঠাৎ করে তারা খেয়াল করেন যে একটা পুটলি নদীর পানিতে ভাসতে ভাসতে তাদের নৌকা অতিক্রম করছে। নৌকা অতিক্রম করার সময় পুটলি আরো কাছ থেকে খেয়াল করেন তারা, সেখানে দেখতে পেলেন পুটলির ভেতর থেকে একটি রক্তাক্ত নবজাতকের হাত বেরিয়ে আসতে চাইছে। সাথে সাথে তারা নৌকার অপর প্রান্তে তাকায়, তারা দেখে সেই বৃদ্ধা মহিলা যেখানে দাঁড়িয়ে আছে বসেছিলেন সেখানে তিনি দাঁড়িয়ে আছেন, এবং আগের তুলনায় তিনি মনে হচ্ছে যে দ্বিগুণ লম্বা হয়ে গেছে। তার শরীর থেকে আলো বের হচ্ছে এবং তিনি আস্তে আস্তে শূন্যে ভেসে যাচ্ছেন এবং আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছেন বাতাসে। তিনজনেই মারাত্মক ভয় পেয়ে যান এবং সর্বশক্তি দিয়ে দ্রুত নৌকার দাঁড় টানতে থাকেন। অনেকক্ষণ দাঁড় ফেলার পরে মনে হচ্ছে নৌকা খুব একটা সামনে এগোয়নি, কারণ উল্টো দিকে কিন্তু স্রোত ছিল। হঠাৎ নদীর পাড় থেকে একটা নাকি সুরে কান্না ভেসে আসে, কান্নার শব্দ। তারা হঠাৎ করে দেখতে পান যে একটি ভেলা নদীতে ভাসছে, তার উপর সাদা কাপড়ে মোড়ানো কিছু একটা, মনে হচ্ছে এই ভেলার উপরে কোনো মানুষের লাশ আছে এবং তার উপরে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে সেটাকে। সেটা আস্তে আস্তে স্রোতে তাদের নৌকা অতিক্রম করছিল। তো ওই সময় রেজাউল কাকা চিন্তা করলেন যে আসলে এটা কার লাশ দেখি তো, বা এটা কি মানুষের লাশ না কি। রেজাউল কাকা তার হাতে থাকা যে বইটা, এটা দিয়ে
ওই কাপড়ের ভেতরে ঢুকিয়ে দিয়ে কাপড়টা একটু উঁচু করে ফেলেন, মানে সরিয়ে ফেলেন বেশ কিছুটা অংশ। তো রেজাউল কাকা এবং অন্যরা তারা যেটা দেখতে পান খুবই অদ্ভুত একটি জিনিস, সেটি হচ্ছে যে এটি আসলে কোনো মানুষের লাশ না। তারা দেখে এটি একটা আধা খাওয়া, শরীরের বেশ কিছুটা অংশ খেয়ে ফেলেছে কেউ বা কোনো পশু, এবং এটি একটি শেয়াল জাতীয় পশুর লাশ। মুখটা ছিল বানরের মতো আর সমস্ত শরীর শেয়াল বা কুকুরের মতো। নিথরভাবে ওই ভেলার উপরে কাত হয়ে শুয়ে আছে, কিন্তু তার দু চোখ ছিল খোলা। রেজাউল কাকা বুঝতে পারছেন যে তাদের খুব সমস্যা হতে যাচ্ছে। এগুলো কোনো কিছুই সত্যি নয়, এগুলো সব জিনেদের কারসাজি, কারণ তারা তাদেরকে ভয় দেখাচ্ছে। দ্রুত এখান থেকে চলে যেতে হবে। হঠাৎ করে রেজাউল কাকা, বেলায়েত এবং হাশেম তিনজনই দেখতে পায় যে ওই ভেলায় থাকা যে জন্তুটি সেটি উঠে বসলো এবং উঠে বসে লাফ দিয়ে পানির মধ্যে নামলো। পানির মধ্যে নামার পর সাঁতরে তাদের নৌকায় ওঠার জন্য সামনের দিকে এগোচ্ছে। হাশেম যে কাজটি করে সে তো খুব ভয় পেয়েছিল, এবং সে যে কাজটি করে তার হাতে আরেকটি দাঁড় ছিল, সেটি দিয়ে ওই জন্তুটাকে আঘাত করে এবং ওই জন্তুটি পানিতে মিলিয়ে যায়। যাই হোক, কিছুক্ষণ পর যখন তারা পাড়ে আসেন, যে মাছগুলো ধরেছিলেন, অনেকগুলো মাছই তো তারা ধরেছিলেন, এই মাছগুলো তারা যখন চেক করেন যে কি ব্যাপার, কতগুলো মাছ পেলাম একটু দেখি, তারা দেখে কি যে তাদের মাছের সংখ্যা অনেক কম। তারা তো অনেক মাছ ধরেছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে সেটা 3 ভাগের 1 ভাগও নেই। তারা সবাই বুঝতে পারে আসলে কি হয়েছে। তারা বুঝতে পারে ওই নৌকায় থাকা ওই মহিলাটি মানুষরূপী জিন ছিল, এবং সেই মূলত ওই মাছগুলি খেয়েছে। আর শেয়ালরূপী যেই প্রাণীটি তাদের নৌকার দিকে আসতে যাচ্ছিল, সেটি মূলত মাছ খাওয়ার উদ্দেশ্যেই আসতে যাচ্ছিল, কারণ তাদের কাছে অনেক মাছ ছিল। যাই হোক, যতটুকু মাছ ছিল সেখান থেকে মাছ নিয়ে তারা বাড়ির পথে রওনা দেয়। তারা শর্টকাট হিসাবে মেইন রোড দিয়ে না গিয়ে, তারা মেইন রোড দিয়ে যায়নি। এর পেছনে কারণও আছে, কারণ মেইন রোড দিয়ে গেলে অনেক সময় পুলিশের টহলের মুখে যদি তারা পড়ে এবং ইলিশ মাছ সমেত, তাহলে তো বিপদ আছে। এই জন্য তারা শর্টকাট হিসাবে মেইন রোড দিয়ে না এসে ধান ক্ষেতের আইল ধরে হেঁটে আসছিল। হঠাৎ পেছন থেকে তাদের কানে ভেসে আসে গোঙানির আওয়াজ। কেউ যেন রাগে ফুঁসে ফুঁসে গোঙাচ্ছে। তারা পেছন ঘুরে দেখে অসংখ্য জোড়া লাল চোখ, প্রত্যেক জোড়ায় জোড়ায় লাল চোখ, এবং একটা না, অসংখ্য তাদের পেছন দিকে তাকিয়ে আছে। চোখগুলো যখন আরো সামনে এলো, তারা দেখতে পেল এগুলো না শিয়াল, না কুকুর, না বানর, না বিড়াল, অদ্ভুত টাইপের অনেকগুলো জন্তু রেজাউল কাকাদের দিকে এগোচ্ছে। এমন অবস্থায় ভয় পেয়ে তারা তিনজনই দৌড় শুরু করেন। দৌড়ে কাছে থাকা স্থানীয় একটি মসজিদে আশ্রয় নেন। ফজরের আজান যখন হয়ে যায় আর কি, যখন মসজিদের কাছে এসে যেতেন, তখন তারা কিন্তু আর কিছু দেখেন না যে তাদের পিছনে কি আসছিল, সেগুলো তারা দেখেনি। পরে কিছু সময় পরে ফজর আজান দেয়। আজান দেওয়ার পর তখন তারা বাড়িতে ফেরত আসে। তারা বুঝেছিল আজানের পর আর কোনো সমস্যা হবে না। সকালবেলা স্থানীয় এক মসজিদের ইমাম সাহেবের সাথে তারা দেখা করেন, এবং ইমাম সাহেব সব কথা শুনে পানি পড়া দেন। তো সেদিন সারাদিন আর কোনো ঘটনা ঘটেনি। কিন্তু তার পরদিন রাতের বেলায় তারা তিনজনই একটি স্বপ্ন দেখে। সেটি হলো একটি করুণ আর্তনাদের শব্দ, এবং সেটি করছে একটি অবয়ব, তার চেহারা ভালো করে বোঝা যাচ্ছে না। আর্তনাদ করতে করতে ওই অবয়বটি তাদের বলছে, তোরা কাজটা ভালো করলি না, এর ফলাফল তোরা পাবি। জাস্ট এতটুকুই বলেছে। তারপর দিন হাশেম স্বপ্ন দেখে, যে মূলত আঘাত করেছিল ওই প্রাণীটিকে। শেষ তার স্বপ্ন দেখে তার বাড়ির উঠোনে কাফন দিয়ে ঢাকা একটি লাশ পড়ে আছে। তারপর দিন ঠিক সন্ধ্যাবেলায় হাশেম ক্ষেত থেকে বাসায় ফিরে দেখে তার স্ত্রী বাসায় নেই। অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে পাওয়া যায় না। এখানে একটু বলে রাখা ভালো যে হাশেমের স্ত্রী ছিল 6 মাসের সন্তান সম্ভবা। এদিকে রাত হয়ে গেল, কিন্তু
হাশেমের স্ত্রীকে পাওয়া যাচ্ছে না। আশেপাশের আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজা হলো, কোথাও পাওয়া গেল না তাকে। পরদিন সকালবেলা হাশেমের বাড়ির পেছনে একটি পুকুর রয়েছে, ওই পুকুরের কোনায় মৃত অবস্থায় হাশেমের স্ত্রীকে পাওয়া যায়। লাশের অবস্থা ছিল ভয়ঙ্কর। লাশটি দেখে সকলের কাছে মনে হয়েছিল যে কোনো ভয়ানক জন্তু তার সারা গায়ে ধারালো নখ দিয়ে আঁচড় দিয়েছে, আর তার ঘাড়টা উল্টো দিকে ঘোরানো, মানে ঘাড় ঘুরিয়ে ফেলেছে হত্যা করার জন্য। তার কিছুদিন পর থেকে তাদের তিনজনের বাড়িতে রাতে টিনের চালে ঢিল মারার শব্দ হতো। বাহিরের দিকে গোঙারের আওয়াজ শোনা যায় এবং চালে শোনা যায় হচ্ছে এই ঢিল মারার শব্দ। এদিকে রেজল কাকা রাত্রেবেলায় শব্দ শুনতো এবং তার স্ত্রীকে ডাক দিত, তার স্ত্রীকে বলতো যে সে কোনো শব্দ শুনতে পাচ্ছে কিনা, কিন্তু তার স্ত্রী বলে সে তো কোনো শব্দ শুনতে পায় না। তার কিছুদিন পর হাশেমের শরীর খারাপ হতে থাকে। হাশেম বলতে যিনি ওই প্রাণীটিকে আঘাত করেছিল, তার শরীর খারাপ হতে থাকে এবং দিন দিন সে শুকিয়ে যেতে থাকে এবং মানসিক ভারসাম্যহীন রোগীর মতো আচরণ শুরু করে। সে বিছানায় শয্যাশায়ী হয়ে যায় আর সে বলতে থাকে, আমাকে নিয়ে যাবে, আমাকে নিয়ে যাবে, আমি বাঁচতে চাই। যখন মানুষ জিজ্ঞেস করতো কোথায় নিয়ে যাবে, হাশেম চুপচাপ উপরের দিকে তাকিয়ে থাকতো। এরপর একজন কবিরাজকে দেখানো হয়। কবিরাজ হাশেমের বাড়িতে আসেন এবং হাশেমকে দেখে বলেন, রেজাউল আর বেলায়েতকেও এখানে আসতে হবে। পরে কবিরাজ একটা ঘরে তাদের তিনজনের সাথে ঘটে যাওয়া সেই রাতের সকল ঘটনা এক মনে শোনেন। তারা সব খুলে বলেন। কবিরাজ তখন হাশেমের বাড়িতে ঘরের ভেতরে হাশেমকে সামনে নিয়ে বসেন। কবিরাজের ব্যাগ থেকে দুটো গরুর পাঁজরের হাড়, কাঁচা হলুদ, এরকম বেশ কিছু জিনিস নিয়ে তিনি বসেন এবং চোখ বন্ধ করে কি যেন পড়তে থাকেন। এরপর কবিরাজ সবাইকে সেই রুম থেকে চলে যেতে বলে, শুধু তিনজন বাদে, রেজাউল কাকা এবং তার সাথে থাকা দুজন। কবিরাজ এরপর যেই হাড় দুটি ছিল, এই হাড় দুটি একত্র করে হাশেমকে জিজ্ঞেস করে, তুমি কেন এসেছো? হাশেম গম্ভীর কণ্ঠে উত্তর দেয়, আমরা জিন, আমার নাম সাবাহ, আমরা মোট 4 জন একসাথে থাকি। সেদিন রাতে ওরা 3 জন আমাদের এলাকায় নৌকা নিয়ে চলে আসে। ওদের নৌকার মাছ ছিল আমাদের লক্ষ্য, কিন্তু হাশেম আমার ভাইয়ের শরীরে আঘাত করে। এর প্রতিশোধ হিসাবে আমরা তার স্ত্রীকে হত্যা করেছি। এখন হাশেমকে, তাকেও আমরা শান্তিতে থাকতে দেব না, তাকেও মেরে ফেলবো। কবিরাজ বলে, তুমি যদি না যাও তাহলে তোমাকে বন্দি করব। তখন জিন হো হো করে হেসে দেয়, বলে, আমরা 4 ভাই, তুই আমাদের কিছুই করতে পারবি না। কবিরাজ হাশেমকে একটি তাবিজ দিয়ে চলে যায় আর বলে, কখনো যেন এই তাবিজটি সে না খোলে, আর কিছু ঝাড়ফুঁক করে কিছু পানি পড়া দিয়ে যায়। তারপর 6 মাস কোনো সমস্যা নাই, একদম স্বাভাবিক। হাশেম সুস্থ, রেজাউল কাকার সাথেও কোনো ঘটনা ঘটে না এবং তাদের সাথে আরেকজন যিনি ছিল তার সাথেও ঘটে না, যে বেলায়েত আর কি, তার সাথেও ঘটে না। এর মধ্যে এই ঘটনায় প্রায় সবাই ভুলতেই বসেছে। আর হাশেম যখন বেশ কিছুটা সুস্থ হয়ে যায় তখন সে দ্বিতীয় বিয়ে করে। তার স্ত্রী মারা যাওয়ার 6 মাসের মধ্যে বা 6 মাস পর সে দ্বিতীয় বিয়ে করে। এই ঘরে পরবর্তীতে তার একটি সন্তান হয়, ছেলে সন্তান। সবকিছু স্বাভাবিকভাবেই যাচ্ছিল, কোনো সমস্যা নেই, কোনো প্যারানরমাল ঘটনা তাদের 3 জনের কারোর সাথেই ঘটছিল না। কিন্তু হঠাৎই একদিন তার জমিতে ধান কাটার সময় হয়। সেদিন দুপুরে ধান কেটে বাড়িতে সে খেতে আসে এবং তার স্ত্রীকে বলে যায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। ওদিকে রাত 10টা বেজে যায়, তবু হাশেম ফিরে না আসায় হাশেমের স্ত্রী তার স্বামী যাদের দিনমজুর হিসেবে ওই দিন কাজে রেখেছিল তাদেরকে অবশ্য সে চিনতো আর কি, তাদের বাড়িতে গিয়ে স্বামীর খোঁজ নেয়। কিন্তু তারা বলে হাশেম তো বিকাল 4টার দিকে মাঠ থেকে চলে আসে। পরবর্তীতে হাশেমের স্ত্রী এবং তার আত্মীয় স্বজন সবাই মিলে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। যখন চারদিকে চাউর হয়ে যায়, হাশেমকে
খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন গ্রামের অনেকেই হারিকেন নিয়ে, টর্চ লাইট নিয়ে হাশেমকে খুঁজতে থাকে এবং ওই রাতেই হাশেমকে পাওয়া যায়। হাশেমের ধানের জমি থেকে কিছুটা দূরে একটি ডোবার মধ্যে হাশেমকে খুঁজে পায় গ্রামবাসী। ডোবাতে পানি ছিল কম, কাদা ছিল বেশি। সেই কাদায় একদম পুরো মেঘে হাশেম একাকার। তাকে সেখানে পড়ে থাকতে দেখে গ্রামবাসী সেখানে যায় এবং তাকে উদ্ধার করে, কিন্তু উদ্ধার করে দেখা যায় সে আর জীবিত নেই, সে মারা গেছে। ওই কাদাতে ধস্তাধস্তির ছাপ দেখা যায়। ওই সময় তার গায়ে কিন্তু ওই তাবিজটি ছিল না, হয়তোবা কোথাও পড়ে গিয়েছিল এবং এই কারণেই তাকে আক্রমণ করেছিল ওই জিনেরা। তো এটি ছিল ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি একটু পরিচয় দিই কারণ অনেক লিসেনার্স নতুন নতুন এসেছে। আমার নাম ডক্টর আলী। তো আজকে যে ঘটনাটা নিয়ে আসছি, ঘটনায় যাচ্ছি। আমার মনে আছে আমি তখন ক্লাস 2 অথবা 1-এ পড়ি, হিসাব করা যাচ্ছে না। ঘটনার সাথে যেন আমি জড়িত ছিলাম দিনের সম্পূর্ণ সময়টা জুড়ে। সব সময় কেমন যেন একটা থমথমে পরিবেশ বিরাজ করত। আগে একটু বলে নেই, সেই সময় আমাদের ঘরটা ছিল টিনের তৈরি, আর সেটা ভিটে বাড়ি ছিল। আমার আম্মু, আমার আব্বু থাকতাম, আমি থাকতাম। আমাদের ঘরে বড় 2টা রুম, দুপাশে 2টো বারান্দা। পশ্চিম বারান্দার দিকে পাশে ছিল এবং কিচেন ছিল তার অপোজিটে। তার সাথে ছিল একটা বাথরুম, মানে একটা ওয়াশরুম ছিল। ঘটনার হয়তো এই বাড়িটাকে কেন্দ্র করেই আমাদের যে শোবার রুমটা ছিল, সেই রুমে একটা আলমারি রাখা ছিল, যে আলমারিটা এখনো আছে। ওই আলমারিতে একটা ছবি লাগানো ছিল এবং ওই রুমের জানালার পাশে আরেকটা ছবি লাগানো ছিল, যেগুলো ছিল, যে ছবিগুলো পেইন্ট করা। অবাক করা বিষয় হচ্ছে, খুব সাধারণ এই ছবিগুলোর দিকে যখনই আমার চোখ যেত, তখনই আমি দেখতাম এই ছবিগুলো আমার দিকে তাকিয়ে হাসছে। আমি যখন এটা প্রথম দেখি তখন খুব ভয় পেয়ে গেছিলাম, কিন্তু আস্তে আস্তে বিষয়টা আমার কাছে একেবারেই সচরাচর একটা ব্যাপার হয়ে যায়। ছবিটা যখনই হাসতো তৎক্ষণাৎ আমি আব্বুকে যেই না দেখতাম সাথে সাথে এই ব্যাপারটা জানাতাম, এবং আব্বুকে যখনই ডাকতাম তখনই ছবিটা আগের মতো হয়ে যেত। তাই আমি কিছুতেই এই বিষয়টা কাউকে বিশ্বাস করাতে পারতাম না। অনেকদিন এভাবে কেটে যায়। 3 বছর পর হঠাৎ প্রচন্ড ঝড় হচ্ছিল। আমরা গ্রাম এলাকায় বসবাস করায় তৎক্ষণাৎ ইলেকট্রিসিটি চলে যায়। আমি, আমার আব্বু আম্মু কিচেনে ছিলাম। সারা বাড়িটা তখন অন্ধকার। ঝড় কমতেই হঠাৎ ইলেকট্রিসিটি চলে আসে, কিন্তু সব রুমের লাইট অফ করা ছিল। আব্বু আমাকে বলে যে রুমের লাইটটা দিতে। আমি আব্বুকে বলে আমার ভয় লাগছে, কিন্তু আব্বু সেটা পাগলামি বলে আমাকে যেতে নির্দেশ দেয়। অন্ধকার রুমের মধ্যে এক একটা পা ফেলছিলাম, আমার মনে হচ্ছিল যেন আমার পাশে কেউ আছে। মজার ব্যাপারটা হচ্ছে, রুমের লাইটটার সুইচ বোর্ডটা ছিল একেবারে আলমারির পাশেই। যেই না আমি সুইচ বোর্ডে হাত রাখি, আমি অনুভব করি আমি কোথাও হাত রাখিনি, যেন একটা জীবন্ত মানুষের উপর আমি হাত রেখেছি। আমি ভয় পেয়ে এক দৌড় দিয়ে কিচেনের দিকে চলে যাই এবং সবকিছু মা বাবাকে বলি। আমার কথায় স্বাভাবিকভাবে কোনো পাত্তা না দিয়ে ভুলভাল বলে চালিয়ে দেয়। তারপর আমি আমার আব্বু সেই রুমে যায় এবং সুইচ দেয়। তখন সুইচ ছিল, কিন্তু কোনো জীবন্ত দেহ ছিল না। সময়টা ছিল শীতকাল। আমি ছোট ছিলাম বলে অনেক কিছুই বুঝতাম না। আমি মুসলিম হওয়া সত্ত্বেও কৌতূহল বশত একদিন বিকেলে হাঁটতে একটা মন্দিরের সামনে যাই। আমার মনে আছে আমি দীর্ঘ সময় ধরে সেই মূর্তিটাকে দেখছিলাম। হঠাৎ মাগরিবের আজান হলে আমি বাড়ি ফিরে যাই। সেদিন রাতের ঘটনা। আমার একটা বাজে অভ্যাস ছিল, প্রতিদিন রাত 12:30 পর্যন্ত, আবার কোনোদিন রাত 1:30 পর্যন্ত আমার ওই মুভি না দেখলে ঘুম আসতো না। সিনেমা দেখতাম, হরর সিনেমা দেখতাম। আম্মু আমার বামে, আমি মাঝে, আর আমার আব্বুর ডানে ঘুমাতো। এমন সময় টেলিভিশন অফ করে পেছনে তাকাতেই দেখতে পাই ওই মূর্তিটা, আমি যেটা বিকেলবেলায় দেখেছিলাম, সেই মূর্তিটা আমার দিকে তাকিয়ে জিভ বের করে হাতে দা নিয়ে এক ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ভয় পেয়ে লেপের নিচে ঢুকে যাই। ঢুকে যাওয়ার পর আর কিছু দেখিনি। পরবর্তী সময়ের কথা বলছি, আমি ঘুমিয়েছিলাম সেই রুমে, যেই রুমে ওই আলমারিটা রাখা ছিল। আমার বাম পাশে আব্বু আম্মু শুয়েছিল এবং ডান পাশে একটা জানালা ছিল। যেহেতু আমি আগেও বলেছি, আবারও বলছি, জানালার পরেই আরেকটা একটা বারান্দা, যেটা পশ্চিম দিকে, এবং সবশেষে বারান্দা সংলগ্ন আমাদের বাড়ির গেট, যেটা তালাবদ্ধ।
তাই বাইরে থেকে কেউ আসার কোনো চান্স নাই। আর ভেতর থেকে বাইরে যেতে হলেও তাকে এই তালাটা খুলতে হবে, লোহার গেটের তালাটা খুলতে হবে। তো সেদিন ছিল না কোনো ইলেকট্রিসিটি। তো বাইরে জ্যোৎস্না থাকায় বেশ আলো ঘরে পড়ছিল, সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। আমি যখন শুয়েছিলাম তখন আমি ঘুমন্ত অবস্থায় হঠাৎ আমার ঘুম ভাঙে। আর আমি ঘুম ভাঙতেই দেখি জানালা দিয়ে একটা হাত আমার ডান হাতটা ধরে টানছে। আমি প্রচন্ড রকমের ভয় পাই। আর আমার পাশে থাকা আব্বুকে নেড়ে দেই, যে ডাক দিই আমার বাম হাত দিয়ে। আব্বু ঘুম থেকে উঠে দেখে আমার সাথে কি হচ্ছে। আব্বু তৎক্ষণাৎ ওই হাতটা ধরে ফেলে আর ভেতরে ধরে রাখার চেষ্টা করে, কিন্তু হাতটা এতটাই পিচ্ছিল ছিল যে হাতটা ফসকে যায়। সাথে সাথেই আমরা সবাই দৌড়ে বারান্দায় যাই আর দেখি বারান্দায় কেউ নাই, আর গেটের তালাটাও লাগানো। যদি চোর থাকতো তাহলে নিশ্চয়ই হাতটা ধরে টানতো না, আর গেটের তালাটাও ভেতর থেকে দেওয়া থাকতো না। তাহলে কে ছিল? এর উত্তর এখনো পর্যন্ত মেলাতে পারিনি। এভাবেই কাটছিল বছরের এক একটা দিন। এমনি বেশ অনেকগুলো দিন এরকম সাক্ষী হয়েছিলাম আমি। ঈদের ছুটিতে আমরা ফুল ফ্যামিলি নানুর বাড়িতে বেড়াতে যাই। সেখানে একটা ছোট্ট ঘটনা ঘটে। নানুর বাড়ি বেশ মজায় কাটছিল দিনগুলো। তারপর ছুটি কাটিয়ে যখন আমরা নানুর বাড়ি থেকে ব্যাক করি, এটা ছিল তখনকার ঘটনা। নানুর বাড়িতে একটা ঘটনা ঘটে, সেটা আমি বলবো না। সবাই বাড়িতে চলে আসে। আমার আম্মু ছিল প্রেগনেন্ট। দুর্ঘটনা এড়াতে আমি রাতে অন্য রুমে থাকতাম, একা থাকতে পারতাম না, তাই আব্বুকে নিয়ে থাকতাম। আমি গভীর ঘুমিয়েছিলাম সেদিন। একটা স্বপ্ন দেখি। আমি বলেছিলাম যে নানুর বাড়িতে একটা ঘটনা ঘটে। আমি স্বপ্নের জন্য একেবারে হুবহু সেই ঘটনাটাই প্রত্যক্ষ করি। আমি অবাক হয়ে যাই, এটাও কি সম্ভব? সে যাই হোক, আমি তখনও স্বপ্নে বিভোর। আমি দেখছি কোনো কারণে আমি আমার নানুর সাথে টাঙ্গাইল সদর হাসপাতালের প্রাঙ্গণে পা রাখলাম। আমার নানু আমাকে বলে, তুই দাঁড়া এখানে, আমি আসছি। তো আমি দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখি যে হাসপাতালের একটি ভবনের সামনে বিশাল করা খোদাই করা একটা পুকুর। আমি কৌতূহল বশত সেখানে যাই, আর যেই না আমি উকি মেরে দেখতে যাচ্ছি, অমনি আমি সেখানে পড়ে গেলাম। আর সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। আমি আমার জীবনে অনেক স্বপ্ন দেখেছি, স্বপ্নে ভয় পেয়েছি, কিন্তু কখনো আমি স্বপ্ন দেখে বিছানা থেকে উঠে বসিনি। কেন জানি না, সেদিন আমি স্বপ্ন ভাঙতে একেবারে লাফ দিয়ে উঠে বসি। আমি লক্ষ্য করলাম আমার হার্টবিট যেন অতি দ্রুত, হার্টটা খুব জোরে জোরে বিট করছে, কারণ আমি অনেক ভয় পেয়ে গেছিলাম সেদিন। স্বপ্নের কথা ভাবতে না ভাবতেই হঠাৎ আমি আম্মুর রুমে হালকা আলো দেখতে পাই। ওই রুম থেকে কেউ একজন আসছে। তার পরনে ছিল শার্ট প্যান্ট। বয়সটা খুব বেশি হবে না, 12-13। ধীরে ধীরে একটু একটু করে পা ফেলে ফেলে ওই অবয়বটা আমার দিকে আসছে। আমি অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি আর দেখছি সেই অবয়বটা ঠিক আমার মশারি ঘেঁষে দাঁড়ালো। আমার মনে হচ্ছিল অবয়বটা যেন আমাকে কোনোভাবে প্রতিহত করবে। আমার তখন মনে পড়ে গেল আমার পাশে তো আব্বু আছে, আমার আবার কিসের ভয়? যেই না আমি চিৎকার করে আব্বুকে ডাকতে যাই, আমি আব্বুর কোনো অস্তিত্বই বিছানায় খুঁজে পাই না। আমি দেখি 12-13 বছরের সেই অবয়বটা এখনো সেভাবে আমার সামনে দাঁড়িয়ে। আমি আবারও চিৎকার করে আব্বুকে ডাকি। হঠাৎ করে যেন আব্বু আমাকে বলে উঠলো, কি হয়েছে, চিৎকার করছিস কেন? আমি আব্বুকে দেখাতে যাব, ঠিক তখনই দেখি মশারির সামনে কেউ নেই। অবাক করা বিষয়, আমি প্রথমবার এত জোরে চিৎকার করছিলাম, অথচ সেই শব্দ কেউ শোনেনি। আর আস্ত একটা মানুষ কি করে একটা বিছানা থেকে খানিকের জন্যই নাই হয়ে যাবে আমার জানা নেই। আব্বুকে বলি, আব্বু আমাকে সান্ত্বনা দিয়ে আয়াতুল কুরসি পরে আমার বুকে ফু দিয়ে দেয়। প্রচন্ড ভয় পেয়েছিলাম সেদিন, কোনো মতে ঘুমিয়ে যাই। সেদিন রাত 3টার দিকে আবার আমার ঘুম ভাঙে। চোখ খুলেই দেখতে পাই টয়লেটের সামনে আব্বুকে জড়িয়ে ধরে আমি দাঁড়িয়ে আছি। আশ্চর্যের বিষয় হচ্ছে, আমি জানি না আমি কিভাবে ঘুমন্ত অবস্থায় সেখানে গেলাম। আমি দেখি আব্বু আমাকে বলছে, কি রে, টয়লেটে যাবি? যা, আমি আছি। তারপর আমি টয়লেট থেকে এসে ঘুমিয়ে পড়ি। সে রাতে আর আমার কিছু হয়নি, আমি কিছু দেখিনি। ভয় আমার পিছু ছাড়ছিল না। সবসময় একটা ভয়ের আতঙ্কের মধ্যে থাকতাম। সেরকম একটা ভয়ের সকাল, যেটা মনে করলে আমার গা এখনো শিউরে ওঠে। তখন রমজান মাস ছিল। ঘুম ভাঙে কোনো এক সকালে। আমি শুয়েছিলাম সেই আলমিরার রুমে। পুরো রুম যেন অন্ধকারে ছেয়ে আছে। তার আগে একটু বলে নেই, ওই রুমের খাটের ডান বরাবর এক ছিল ওই আলমারিটা, আর তারপরে ছিল রুমের দরজা। তো সেই দরজা খোলা থাকায় হালকা আলোয় ঠিক সেই খাটের খানিকটা আর আলমারির সামনের অংশ
বেশ ভালোভাবে বোঝা যাচ্ছিল। আমি চোখ মুছতে মুছতে ঘুম থেকে উঠি আর আম্মুকে ডাকি, কিন্তু আমাদের ঘর থেকে আম্মু কিংবা আব্বু কারোরই সারা শব্দ পাচ্ছিলাম না। টয়লেটে যাব এমন মনস্থ করে খাট থেকে নামি, আর পায়ের সাথে কিছু যেন একটা বাজে অনুভব করলাম। ঠিক তখন আমি যেটা দেখি, কখনো আমি সেটা দেখতে চাইবো না, আমি দেখি একটা বিশাল লম্বা পা সেই আলমিরার থেকে খাটের নিচ অব্দি চলে গেছে, আর আলমিরার সামনে কেউ একজন বসে আছে। প্রচন্ড ভয় আর চিন্তা ছিল এত বড় পা কি করে হয়, তবু ইতস্তত বোধ না করে ভাবছিলাম কি আমি ডাকবো তাকে। আমি কেন জানি না মনে হচ্ছিল এখানে কেই থাকবে, আব্বুই তো থাকার কথা, কিন্তু এইভাবে অদ্ভুতভাবে আব্বু কেন বসে থাকবে। আমি আব্বু নামক সেই অবয়বটির একবার সামনে দাঁড়িয়ে আমি ডাকছি, আব্বু, আব্বু, আব্বু। আমি 3 বার ডাকলাম, না, এই অবয়বটা কোনো নাড়াচাড়া দিল না, কোনো উত্তর দিল না, যেন স্ট্যাচু হয়ে বসে আছে। ভয় পেয়ে তো যাই প্রচন্ড রকমের, আর ওই পায়ের উপর দিয়ে এক দৌড় দিয়ে বাড়ির সামনে থাকে বাগানে চলে যাই। হাঁপাতে হাঁপাতে বাগানে পৌঁছে দেখি আম্মু সেখানে দাঁড়িয়ে। আম্মুকে বললাম, আম্মু বলছে তোর আব্বু তো গতকালকেই এতেকাফে চলে গেছে রমজানের। কি বলছিস এসব? আমার কথা যেন সে কোনোভাবেই আমলে নিল না। আগের মতো এবারও আম্মুর সাথে ঘরে ঢুকি, কিন্তু এবার আর সেই স্থানে আমি কিছুই দেখি নাই। আমার মনে হচ্ছিল এভাবে চলতে থাকলে আমি হয়তো দ্রুত নিঃশ্বাস হয়ে যাব। ঠিক 2 দিন পর আব্বু বাড়ি ফেরে, আর বাড়ি ফিরে আব্বু আমাকে বলে এই বাড়িতে সমস্যা আছে, দেখি কি করা যায়। এলাকার হুজুরকে পরদিন নিয়ে আসে এবং সেদিন আমাদের চারিপাশে 4টা পেরেক এবং শিক পুঁতে দেয়। সেদিন অবধি আজ পর্যন্ত আমি আর কোনো প্রবলেম দেখিনি সেখানে। যদিও সে বাড়িটা এখন আর নাই, আলহামদুলিল্লাহ। আমি একজন কোরআনের হাফেজ, আর হেফজ কমপ্লিট করার পর প্যারানর্মাল কোনো বিষয় পর্যন্ত আমি ফেস করিনি, এবং এটা ছিল আমার জীবনের একটা ভয়ঙ্কর স্মৃতিচারকমূলক অভিজ্ঞতা। এই ঘটনার একটি মজার বিষয় হলো, এই ঘটনাটি যেখানে ঘটেছে সেটি আমার যে জেলা রাজবাড়ী জেলায়। আমি ঘটনাটি পড়তে গিয়ে খুব অবাক হয়েছি। অনেকেই রাজবাড়ির ঘটনা শুনতে চেয়েছিলেন, কিন্তু আমি আসলে আশা করিনি যে এই ঘটনাটি পড়তে গিয়ে আমি বুঝতে পারবো যে আসলে এটা রাজবাড়ী জেলার ঘটনা এবং রাজবাড়িতে ঘটেছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটি ঘটে রাখিয়াপুর আম্মুর নানার সাথে। ঘটনাটির সময়কাল উনি বলতে পারেননি এবং বলেছেন তিনি ঘটনাটির এক্সাক্ট সময় জানেন না, তবে সেটা বহুদিন আগের ঘটনা। ওনার আম্মুর নানায়ের নাম আব্দুল হাই মিয়া, আর ঘটনাটি ঘটে ওনার আম্মুর নানা বাড়িতে, যেটি রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে। কুরবানি ঈদের কিছুদিন আগে ওনার আম্মুর নানা গরু কেনার জন্য বের হন দুপুরবেলা। তো কয়েকটি গরু হাট ঘোরেন তিনি, বেশ কিছু গরু দেখেন, অবশেষে পছন্দ মতো একটি লাল গরু কেনেন এবং গরু কিনতে বের হয়েছেন দুপুরবেলা, কিন্তু কিনতে বেশ রাত হয়ে যায়, প্রায় 9টা-10টা হবে এমন আর কি। গ্রামের নীরব রাস্তা ধরে ওনার আম্মুর নানা গরুটি নিয়ে হেঁটে আসছিলেন। চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক, মাঝে মাঝে দূরে শেয়াল ডেকে উঠছে। কোথাও কোনো মানুষজন নেই, উনি কিন্তু একা ছিলেন, আর ওনার হাতে গরুর দড়িটি ছিল। আশেপাশে কোনো আলোও দেখা যাচ্ছে না, চাঁদের আলোতে যা দেখা যায় তাই আর কি। কয়েকটি মাঠ, ধানের জমি, আর রাস্তা পার হয়ে গরুটি নিয়ে যখন একটি আম বাগানের দিকে বা আম বাগানের মধ্যে উনি ঢোকেন, তখন হঠাৎ উনি দেখেন যে ওনার আম্মুর নানার গায়ে গরম পানি পড়ছে। তিনি অবাক হন, কি ব্যাপার, এরকম গরম পানি এই আম বাগানের মধ্যে উপর থেকে পড়ছে, ঘটনা কি? তিনি তখন উপর দিকে তাকান, তখন তিনি দেখেন একটি আম গাছের ডালে বেশ কিছু গরুর কাটা মাথা ডালের উপর ঝুলিয়ে রাখা, আর পাশে এই মাথাগুলোর পাশে একজন
অপরূপা সুন্দরী নারী বসে আছে। তার শরীর থেকে প্রচুর আলো বের হচ্ছে, আর ওই ঝুলিয়ে রাখা কাটা মাথা থেকে তাজা গরম রক্ত বের হয়ে নিচে পড়ছে, যা তিনি প্রথমে গরম পানি মনে করেছিলেন। পরে উনি দেখেন যে সেটি রক্ত, এবং ওনার জামার দিকে তাকিয়ে দেখেন যে সেটি পানি না, আসলেই রক্ত। রক্তে ওনার জামা ভিজে গেছে। তিনি মনে মনে কিন্তু প্রচুর ভয় পাচ্ছিলেন। তিনি যা দোয়া দরুদ জানতেন মনে মনে সেটা পড়ছিলেন। আর ওই যে গাছের ডালে যে পরীটা বসে আছে, সেই পরীটা বলে ওঠে, কিরে হাই, বাড়ি যাস না কিরে? তখন রাখিয়াপুর আম্মু নানা বলে, মানে উনি বলে ওঠে আর কি, উনি কিন্তু ভয় পাচ্ছিলেন, কিন্তু সাহস সঞ্চয় করার জন্য উনি বলে যে, ওই পরি, এতগুলো মাথা দিয়ে তুমি কি করবা? ওখান থেকে একটা মাথা আমাকে দাও না, আমি নিয়ে বাড়ি যাই এবং রান্না করে খাই। তখন ওই পরীটি বলে যে, আমি এখানে বসে বসে এই 7টি মাথা পাহারা দিচ্ছি। আমার 6 বোন পাশে যে দিঘিটি রয়েছে সেখানে গোসল করছে। গোসল করে ফিরে আসার পর আমরা প্রত্যেকে এই 7টি মাথা রান্না করে খাবো। তোর তো বহুত সাহস দেখছি, তুই আমার কাছে এই মাথা চাচ্ছিস। তখন তিনি সত্যিই ওনার ঘাড় ঘুরিয়ে দিঘির দিকে তাকিয়ে দেখেন যে 6টি নারী দিঘির পানিতে গোসল করছে। তখন গাছের ডালে থাকা ওই পরী তাকে বলে, তুই এক্ষুনি এখান থেকে চলে যা। আমার 6 বোন যদি উঠে এসে তোকে এখানে দেখে তাহলে তোর মাথাও নিয়ে নেবে, আর তোর গরুটি এখানে রেখে যা। এক দৌড়ে বাড়িতে যাবি, পেছন দিকে তাকাবি না, না হলে তোর মাথাও কিন্তু নিয়ে নেব। যখন পরীর এই কথা উনি শোনেন, তখন কিসের কি গরু, গরু রেখে উনি ওনার বাড়ির দিকে দেন জোরে এক দৌড়ে উনি বাড়িতে পৌঁছে যান এবং বাড়িতে গিয়ে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। বাড়ির সবাই ওনাকে উদ্ধার করে, আর সকালবেলা জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর উনি সকলকে বিষয়টি খুলে বলেন এবং সবাই পরবর্তীতে ওই আমবাগানে যায়। ওনার ওই গরুটি আর কোথাও পাওয়া যায়নি, হয়তোবা ওই পরীরা ওই গরুটি নিয়ে গেছে। তো আসলে উনি যে সাহসটি করেছিলেন যে তার কাছে মানে একটি মজা করে ওই গরুর মাথা চেয়েছিলেন, এটিতেই মূলত ওই পরী মাইন্ড করে বসে। পরবর্তীতে অনেকেই হয়তোবা বলেছেন তাকে যে, তুমি যদি তার সাথে মজা না করতা, জাস্ট সালাম দিতা, সালাম দিয়ে চলে আসতা, তাহলে এই ধরনের বিষয়টি হতো না, তোমার গরুটিও তুমি খোয়াতে না। তুমি তার সাথে মজা করতে গেছো, এই বিষয়টি তারা খুব মাইন্ড করেছে। এই কারণেই হয়তোবা তোমাকে জানে না মারলেও তোমার গরুটি তারা নিয়ে গেছে। তো এটি ছিল ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আমি শাকিল আহমেদ লালমনিরহাট জেলা থেকে আপনাকে ঘটনা শেয়ার করছি। আর আজকে আমি যেই ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করব, রাসেল ভাই, এই ঘটনাটা আমার নিজের সঙ্গেই ঘটে যাওয়া এবং ঘটনাটার সময়কাল আজ থেকে প্রায় 10-12 বছর আগে। রাসেল ভাই, আমাদের বাড়ির পাশেই একটা বিশাল বড় ফসলের জমি আছে, ফসলের মাঠ আর কি। তো ফসলের এই মাঠটা সাধারণত অনেক নিচু, আর এই নিচু থাকার কারণে এই জায়গাতে প্রচুর পরিমাণে যখন বৃষ্টি হয় বর্ষাকালে, তখন এখানে পানি জমে থাকে। আর এই পানিটা কোনো না কোনোভাবে কোনো নদীর সাথে, কোনো খালের সাথে, কোনো বিলের সাথে সংযোগ, যার কারণে যখন বর্ষাকালে প্রচুর পরিমাণে পানি হয় তখন এই যে মাঠটার মধ্যে পানিতে ভরে যায় এবং যখন আস্তে আস্তে পানি শুকিয়ে যেতে থাকে তখন বিভিন্ন রকমের উপায়ে এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়।
রাসেল ভাই, বিশেষ করে আমাদের এলাকার মানুষ তখন তাদের নিজেদের জমি বা তাদের নিজেদের যেইটা করে জমি আছে সেই জমিটাকে বেঁধে মাছ মারেন। তো রাসেল ভাই, এই যে মাঠটা ছিল এই মাঠটার একদমই মাছ বরাবর আমাদের 2টা জমি ছিল। আসলে তখন আমি অতটা বুঝতাম না, কিন্তু আমি এখন জানি ওইখানে আমাদের প্রায় 1 বিঘা জমি ছিল। তো ওই 1 বিঘা জমিটা একদমই নিচু জায়গা ছিল। দোলার সব জায়গায় যদি পানি না থাকে, কিন্তু এই জায়গাটার মধ্যে পানি থাকতো, কারণ এই জায়গাটা একদমই নিচু ছিল। এবং আমার মামা যে ছিল, আমার মেজো মামা, উনি বেশ মাছ মারতে পছন্দ করত। তো তখন তিনি আমাদের যে জমিটা ছিল সেই জমিটার মধ্যে এক কোণা দিয়ে খুব সুন্দর করে ছোট একটা গর্ত করে রাখেন, যেন এই গর্তটার মধ্যে সমস্ত মাছ এসে থাকেন এবং সেখান থেকে পানি ফেলে দিয়ে বা পানি জলবদ্ধ করে আমরা মাছ মারতে পারি। তো রাসেল ভাই, এখান থেকে আমরা সাধারণত দিনের বেলাতে গিয়ে বিভিন্ন ধরনের মাছ পাই, শোল, বোয়াল। ওই জায়গাতে আমরা তখন বোয়াল মাছ পর্যন্ত পেতাম, ভালো ধরনের মাছ পেতাম। প্রায় প্রতিদিন 2 কেজি 3 কেজি পর্যন্ত আমরা মাছ মারতাম সারাদিন। মানে আমরা ওখানে পাহারা দিতাম, আর ওখানে গুঁড়ো, তারপর মাছ ধরার জন্য যেই সমস্ত জিনিস আর কি, মাছ যেগুলো জিনিস পছন্দ করে সেগুলো জিনিস ওখানে ফেলতাম এবং সারাদিন মাছ সেখানে ঢুকতো। রাত্রের বেলা না, বিকালের একটু আগে আগে গিয়ে আমরা সেখানে মাছ ধরতাম, মাছ ধরে আমরা চলে আসতাম আর কি। তো রাসেল ভাই, একদিন আমার মামা বাজারে যায়, আমাদের বাড়ির পাশে যে বাজারটা ছিল সেই বাজারে যায় বাজার করার জন্য। আর আমাকে বলে যায় আমি যেন এই যে ছোট খালটা আছে এই খালটা পাহারা দেই, কারণ অনেক সময় দেখা যায় যে অন্য মানুষ এসে এই খালটা থেকে মাছ মেরে নিয়ে যায়, কিন্তু মামা সাধারণত পাহারা দিত, এই জন্য কেউ নিতে পারতো না। আজকে মামা যেহেতু বাজারে গেছে, এজন্য দায়িত্বটা আমার কাছে এসে পড়েছে। আমি পাহারা দিচ্ছি আর মামার জন্য অপেক্ষা করতেছি, কখন মামা আসবে, কখন মাছ মারতে যাব। আর রাসেল ভাই, সেই সময়টা মাছ মারার আমার প্রচণ্ড রকমের নেশা ছিল, খুবই মাছ মারতাম আর কি। সারাদিন ওইখানে ছিলাম, সারাদিন আমি নানু বাড়ি থাকতাম, মাছ মারা শেষ করে সেই মাছ নিয়ে আবার বাড়ি চলে আসতাম। যাই হোক, রাসেল ভাই, আসরের আজান দিল, মামা এখনও আসতেছে না। প্রায় মাগরিবের আগ মুহূর্তে মামা চলে আসছে। তখন আমি মামাকে জিজ্ঞেস করলাম, মামা তুমি এত দেরি করে আসলা, আজকে তো মাছ ধরতে অনেক লেট হয়ে যাবে। তখন মামা বলল, সমস্যা নাই, আমি আমার সাথে লাইট নিয়ে আসছি, মাছ ধরতে যদি অনেক দেরিও হয়ে যায়, এই লাইটের আলো দিয়ে আমরা মাছ ধরতে পারবো। তখন মামা এবং আমি মিলে সেই দোলার মাঝখানে যাই এবং আমাদের যে গর্তটা ছিল সেই গর্তটার মুখ বদ্ধ করে দিয়ে পানি ছাকা শুরু করে দেই। আমি জাল ধরে থাকি আর মামা পানি তুলে ফেলে দেয়। তো রাসেল ভাই, এই পানি তুলে ফেলতে আমরা দেখি যে প্রায় মাগরিবের আজানের সময় এসে গেছে। চারদিক দিয়ে অন্ধকার দেখা যাচ্ছে এবং প্রায় মানে মাগরিবের আজান দিবে এরকম একটা সময় চলে আসছে। তখন মামা বলে যে, কিরে, আজান তো দিয়ে দিচ্ছে, বাড়ি চলে যাব নাকি? কিন্তু আমার তো প্রচণ্ড রকমের মাছ ধরার শখ। আর সেই দিন কি যে হয়েছিল রাসেল ভাই, প্রচুর পরিমাণে মাছ ছিল, মানে আমাদের আর হাঁটু সমান পানি ছিল। আর এই হাঁটু সমান পানিতে এত জোরে জোরে মাছের আর কি নড়াচড়া, আমরা বুঝতে পারতেছি যে বিশাল বড় বড় মাছ আছে। তখন মামা বলে, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করে মাছ ধরে আমরা চলে যাব। তখন মামা কি করে, মামা যেই লাইটটা নিয়ে গিয়েছিল সেই লাইটটা জ্বালিয়ে রাখে এবং পানি সেঁকতে শুরু করে। পানি সেঁকতে একটা সময় পানি শেষ হয়ে যায় এবং আমরা দেখতে পারি রাসেল ভাই, সেই দিন কি যে একটা অবস্থা, অদ্ভুত রকমের কিছু মাছ। কিছু মাছের শরীর কেমন যেন লাল ডোরা কাটা, আবার কিছু মাছ কেমন যেন নতুন লাগতেছে। তখন মামা আমাকে বলে, আসলে অনেক দেরিতে আজকে মাছ ধরতেছি, তো এই জন্য হয়তো পুকুরের বা অন্য কোথাও এর মাছ আজকে এখানে চলে আসছে। যাই হোক, আমি এবং মামা আমরা দুজনে মাছ ধরতেছি। মাছ ধরতে প্রায় আমরা 2-2.5 কেজির মতো মাছ ধরেছি। তারপরেও অনেক মাছ, আমরা যতই মানে কাদো লাড়তেছি ঠিক ততই মাছ আসতেছে। মনে হইতেছে যেন মাছ আজকে আর শেষই হচ্ছে না। তখন মামা বলে যে, আজকে আর মাছ না মারি, মাছ তো আর এখান থেকে চলে যাচ্ছে না, মাছ তো এখানেই থাকবে, কালকে আবার ভালো সময় নিয়ে মাছ মারা যাবে। তখন আমি মামার কথা সায় দিলাম, কারণ মাছ মারতে মারতে আমারও শরীর অনেকটাই ক্লান্ত হয়ে গেছিল রাসেল ভাই।
যাই হোক, তখন আমরা মাছগুলো, সেখানেই পানি ছিল, সেই পানির মধ্যে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে আরেকটা পাত্রের মধ্যে নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। রাসেল ভাই, যখন আমরা বাড়ির দিকে আসতেছি তখন আমরা স্পষ্টভাবে বুঝতে পারতেছি যে আমাদের যে মাছের যে ভারী, মানে যেই ব্যাগটা ছিল সেই ব্যাগটা অনেক বেশি ভারী হয়ে গেছে। মানে মাছের তুলনায় ব্যাগটা অনেক বেশি ভারী ভারী লাগতেছে। তখন মামা বলে, কিরে কতগুলো মাছ আজকে ধরছি যে এত ওজন লাগতেছে? তখন আমি মামাকে বলি, মামা হয়তো আমরা অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি, এই জন্য আমাদের এরকম লাগতেছে, চলো তাড়াতাড়ি বাড়ি যাই। আমরা যখনই বাড়ির দিকে আসতেছি ঠিক তখনই আমরা যেই গর্তটা থেকে উঠে আসলাম সেই গর্তটার দিক থেকে কেমন যেন একটা শব্দ হচ্ছে, মানে মনে হচ্ছে বিশাল কোনো কিছু আমাদের গর্তের মধ্যে প্রবেশ করেছে। তখন আমার মামা বেশ খানিকটা অবাক হয়ে যায়, কারণ যেইখানে আমরা এখনই মাছ মেরে আসলাম ঠিক সেই জায়গায় আবার এরকম শব্দ, বিষয়টা অনেক বেশি মানে ভয়ানক বা আশ্চর্য লাগে। তখন মামা আবার পিছন ফিরে গিয়ে সেই যে গর্তটা ছিল আমাদের, সেই গর্তটা দেখে, কিন্তু দেখে যে আসলে সেখানে কিছুই নেই। তখন মামা মনে করে যে পানিগুলো যে আসতেছে হয়তো এই পানিগুলো প্রবেশ করার পর হঠাৎ করে একটা শব্দ হয়ে গেছে। যাই হোক, আমরা আমাদের মতো চলে যাই। তো রাসেল ভাই, যখন আমরা আসতেছি তখন মামা বলতেছে যে আসলে আজকে দোলার মাঝখান দিয়ে না যাই, কারণ যদি আমরা এই মাঠের মাঝখান দিয়ে বা দোলার মাছ দিয়ে যাই তাহলে দোলার মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড় বা সাপ বা অন্য কোনো জীবজন্তু আমাদের ক্ষতি করতে পারে। বরঞ্চ আমরা আমাদের ওই যে দোলাটা ছিল রাসেল ভাই, দোলাটার পাশ দিয়ে একটা মানে বড় রাস্তা গিয়েছিল, পুরো রাস্তাটাই ফাঁকা, কোনো বাড়িঘর দর নাই, কিন্তু মানুষের সুবিধা হইতো অনেক। এই রাস্তাটা দিয়ে অনেক দূরের মানে জায়গা খুব কাছেই যাওয়া যাইতো আর কি। এই জন্য সরকারের যে চেয়ারম্যান থাকে, ইউপি সদস্য থাকে, তারা মিলে এই রাস্তাটা করে দেয়। তখন আমি আর মামা বেশ খানিকটা আমাদের জমি থেকে 4-5টা জমির পরেই সেই রাস্তাটা, 4-5টা জমি তাড়াতাড়ি করে গিয়ে সেই রাস্তা দিয়ে বাড়ির দিকে রওনা দেই। কিন্তু রাসেল ভাই, যখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তখন মাগরিবের ঠিক পর সময়, কিন্তু এই অল্প সময়ের মধ্যে চারদিকে এত বেশি অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে যে রাত 11টা-12টা বাজে, এবং পুরো রাস্তাটা কেমন যেন একটা শুনশান লাগতেছে। এত বেশি শুনশান অবস্থা যেন আমরা গভীর রাত হয়ে গেছে। আর একটা জিনিস রাসেল ভাই, এই রাস্তাটার মাঝখান বরাবর একটা বড়ের গাছ আছে, যেই বড়ের গাছটা নিয়ে বিভিন্ন ধরনের ভয়ানক ঘটনা, ভৌতিক ঘটনা শোনা গেলেও মামা এবং আমরা দুজনেই এই বিষয়টা কেমন যেন ভুলে গেছি যে এই বড়ের গাছটা আমাদেরকে অতিবাহিত করতে হবে বা এই বড়ের গাছটার কাছ দিয়ে আমাদেরকে যাইতে হবে। আমাদের কাছে আবার কাঁচা মাছ আছে, তো সব কিছু মিলে আমাদের মানে ভুলে গেছি যে আমরা এখানে একটা ভয়ানক জিনিস আমাদেরকে অতিবাহিত করতে হবে। যাই হোক, যখন আমরা সেই বড়ের গাছটার কাছাকাছি গেলাম, মামা আমাকে বলল, ভয় পাওয়ার কোনোই দরকার নাই, আমি তো সাথে আছি। এই বড়ের গাছটা নিয়ে যতই ভয়ানক ঘটনা শুনেছিস এগুলা ভুলে যা, কিছুক্ষণের জন্য আমরা ঠিকঠাকভাবে পৌঁছাবো। মানে আমি সামনের দিকে যাচ্ছি, মামা আমার ঠিক একটু পিছনে, কারণ আমি যেন পিছনের দিকে থাকলে ভয় না পেয়ে যাই, ছোট মানুষ তখন ছিলাম। মামা যাচ্ছেন আর আমার সাথে মিছে মিছে গল্প করছেন আর কি, কি খাইছি না খাইছি, সারাদিনে কি হইলো না হলো, মানে আমি যেন ভয় না পাই এরকম কিছু কথা মামা আমাকে বলতেছে। কিন্তু হঠাৎ করেই যখন আমরা সেই বড়ের গাছটার ঠিক কাছাকাছি সময় পৌঁছে গেছি, ঠিক তখনই আমরা সেই বড়ের গাছের দিক থেকে আমি রাসেল ভাই বরং স্পষ্টভাবে দেখি একটা সাদা অবয়ব টাইপের কিছু একটা বড়ের গাছের যে একদমই পাতাগুলো থাকে উপরের পাতা, সেই পাতাগুলোর মধ্যে বসে আছে। মানে রাসেল ভাই, সেখানে বসে থাকা তো সম্ভব না, বড়ার গাছের একদম উপরে, হয়তো ডালে বসে থাকতে পারে বা অন্য কোথাও, কিন্তু সেই যে মানে এটা ছিল, বরের অবয়বটা ছিল, সেটা একদম বড়ার গাছের একদম ঠিক উপরে বসে আছে। এটা দেখে আমি খুব জোরে চিৎকার করে উঠি। তখন মামা বলে, কিরে কি হয়েছে তোর, হঠাৎ করে কি হলো? তখন মামাকে আমি দেখে দিলাম, মামা বড়ার গাছের উপরে দেখো। কিন্তু মামা যখন মামা দেখলো যে সেখানে কিছুই নেই। তখন মামা আমাকে বলে, আরে কি দেখলি, ওখানে তো কিছুই নেই, দেখ এই যে লাইট দিয়ে দেখাচ্ছি। তখনই আবার দেখলাম যে সেখানে কিছুই নেই। আমি
এত বেশি ভয় পাই যে আমি আর যাইতে পারবো না। তখন আমি মামাকে বলি, মামা আমি আর সামনে একটুও যাইতে পারবো না, আমি কোনোভাবে যাইতে পারবো না, আমার আব্বা আমাকে দেখা দাও। তখন মামা তো পড়ে যায় বিপদে, ছোট মানুষ আমি। তখন মামা করে কি, মামা আমাকে মামার কাঁধের উপর নেয়। আমার স্পষ্ট মনে আছে রাসেল ভাই, মামা আমাকে মামার কাঁধের উপর বসে নিয়ে চলতে থাকে। আর ঠিক তখনই আমি স্পষ্টভাবে শুনতে পাচ্ছি যে আমাদের পিছন থেকে কেউ একটা আমাদেরকে ফলো করতেছে। আমি আমার কাঁধ ঘুরে দেখি, পিছনে তাকাই, কিন্তু না, কিছুই নেই। আর ঠিক তখনই মানে এগুলা দেখতে দেখতে আমরা দেখি যে ওই বড়ার গাছটা ঠিক কাছাকাছি চলে আসছি। আর ঠিক তখনই বড়ার গাছটা থেকে একটা পেতনি টাইপের কিছু একটা ফ্যাল ফ্যাল করে হাসতেছে, এবং এই হাসার শব্দটা মামা এবং আমি দুজনেই শুনতে পাই। তখন মামা আমাকে বলে, একদমই ভয় পাবি না, তোর সাথে মামা আছে, কোনো সমস্যা নেই। আর ঠিক তখনই মামা বলে যে দেখ, তুই যেই হোস না কেন, আমরা তোর কোনো ক্ষতি করি নাই, তুই আমাদেরকে যাইতে দে। আর ঠিক তখনই একটা আওয়াজ আসে, আমাকে মাছের ভাগ দিতে হবে, মানে আমরা যেই মাছগুলো মারছি এই মাছের নাকি ভাগ তাকে দিতে হবে। তখন আমার মামা খুবই ভয় পেয়ে যায়। মামা বলে যে এত কষ্ট করে আমি মাছ মারছি, এই মাছ তোকে দেবো মানে? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আর ঠিক তখনই কেমন যেন একটা গোঙানির শব্দ আমি স্পষ্টভাবে শুনতে পাই। তখন আমি মামাকে বলি, মামা আমার উপরে ভয় লাগছে, তুমি আমাকে নিচে নামিয়ে দাও। তখন মামা আমাকে ঘাট থেকে নিচে মানে নেমে আমার এক হাত ধরে শক্ত করে, আর এক হাত দিয়ে জাল এবং মাছের যে আছিল সেটা ধরে আছে। যখন মামা আমাকে নিচে নামালো, তখন আমি স্পষ্টভাবে দেখলাম যে আবারও সেই যে বড়ার গাছটার উপরে একটা অবয়ব টাইপের কিছু আছে, সেইটা স্পষ্টভাবে আমি দেখতে পাচ্ছি। আর ঠিক তখনই মামা কোথার থেকে যেন, মানে মামার কাছে ছিল কিনা আমি জানি না, একটা গ্যাস লাইট বের করে আগুন জ্বালালো। আর যখনই আগুন জ্বালালো, তখনই মামার সামনে থাকা যেইটাই ছিল না কেন, সেইটা একটা বিশাল বড় দানব আকৃতির আকার ধারণ করলো। আর রাসেল ভাই, এই জিনিসটা দেখে আমি সেখানেই সেন্সলেস হয়ে যাই। তারপর আসলে কি হয়েছিল বা কি হয়েছিল আমি কিছুই জানি না। পরদিন আমি যখন আর কি চোখ খুললাম, তখন আমি দেখি আমি আমাদের বাড়ির মধ্যে আছি। আমাদের বাড়ি আগে, তারপর মামাদের বাড়ি। তো আমাকে আমার মামা আমাদের বাড়ি নিয়ে যাওয়া হয়, এবং আমি দেখি আমার মা পাশে বসে কান্না করতেছে, আমার বাবা মানে সূরা কেরাত কি জানি পড়তেছে, আর আমার যে মামা ছিল সেই মামাও আমার পাশেই বসে আছে। কিন্তু মামা পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে আসছে, আমার শরীর এক কাদো মাখা শরীরেই এখনো আছে। তখন আমি দেখি যে আমার বাবা কিছু পড়তেছে। তো আমার জ্ঞান ফিরলেও আমার শরীরে প্রচণ্ড রকমের জ্বর থাকে রাসেল ভাই, এত বেশি জ্বর যে আমি কাঁপতেছি রীতিমতো। তখন আমাদের বাড়িতে তখন আনুমানিক রাত 12টা কি 1টা বাজে রাসেল ভাই। মানে আমাদের সাথে যে কাহিনীটা হয়েছিল সেটা প্রায় সন্ধ্যা 7টা 7:30টার দিকে, কিন্তু আমি যখন ঘুম ভাঙে আমার, তখন আমি দেখি যে রাত 12টা কি 1টা বাজে আর কি। তখন আমার বাবা তার একজন বন্ধুকে ফোন করে নিয়ে আসার পর সেই বন্ধু আমাকে মানে আমার গলায় একটা সুতা পেঁচিয়ে দেয়, এবং আমাকে একটা বোতলের মধ্যে পানি দেয়, সেই পানি আমাকে 3 বেলা খাইতে বলে। রাসেল ভাই, এই ঘটনার পর আমার প্রায় 3 দিন থেকে 4 দিন পর্যন্ত জ্বর ছিল। এই জ্বরে আমি আসলে উঠতেই পারতাম না, এইরকম জ্বর। এবং রাত্রের বেলাতে আমি স্বপ্নে দেখতাম কেউ যেন আমার পিছন থেকে ডাকতেছে। কে ডাকতেছে আমি এটা কখনোই আর কি উপলব্ধি করতে পারি নাই, কিন্তু কেউ যেন আমাকে ডাকছে। পরেই রাসেল ভাই আমাকে আসলে আর কিছুদিন পরেই আমাকে হাফিজি মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়, এবং আমি সেখানে হেফজ শেষ করার পর আমি যখন বাড়ি ফিরি, এবং একদিন সাহস করে আমি সেই যে মানে বট গাছটা ছিল বা সেই যে বড়ের গাছটা ছিল, সেই বড়ের গাছটা দেখতে যাই আর কি। তখন তো রাসেল ভাই মাদ্রাসা পড়ে আমার প্রচুর পরিমাণে সাহস হয়ে গেছে, আমাকে কোনো কিছু ভয় লাগে না আর। তখন মানে এই যে মাদ্রাসা আমাকে ভর্তি করেছে আমার বাড়ি থেকে অনেক দূর রাসেল ভাই, ওইখানে যে যাব বা বাড়ির ছুটি আসার পর আমি যে ওই বড়ার গাছটার দিকে যাব এরকম কখনো মনে হয় নাই। বাট যখন আমার পড়া শেষ হয়ে গেছে, আফজল শেষ হয়ে গেছে,
তখন আমি আসি এবং ওই বড়ার গাছটা যখন দেখতে যাই তখন দেখি যে ওখানে আসলে কোনো বড়ার গাছই ছিল না। শুনতে পারি এলাকার মানুষ সেই বড়ার গাছটা কেটে ফেলছে, কারণ সেখানে আরও অনেক ভয়ানক ঘটনা ঘটে গেছে। রাসেল ভাই, আমি অন্যদিন যদি সময় পাই তাহলে আমি ওই ঘটনাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ঘটনাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। যাই হোক, চলে যাচ্ছি এহসানের কাহিনীতে। 88 সালের কথা। সেই সময় এহসান স্কুলে পড়ে। সে ক্লাস 10-এর ছাত্র তখনকার, মানে 10th গ্রেডের স্টুডেন্ট সে। তো তার বাবা মারা যায় এবং তার বাবা মারা যাওয়ার কারণে তাদের পারিবারিক আর্থিক অবস্থার কিছুটা অবনতি ঘটে। এমনি তারা বেশ সম্ভ্রান্ত একটি পরিবার এবং এমন একটা জায়গায় থাকতো যেখানে বেশ সচ্ছলতা ছিল। এই সচ্ছলতা থেকে এহসানের মায়ের বেশ কষ্ট হয়ে যায়। যদিও তার বাবার ব্যবসা ছিল, সেটাকে নেড়ে ছেড়ে নিতে তার মায়ের কিছুটা কষ্ট হয় এবং তারা সেখান থেকে তাদের মুভ করা লাগে। তাদের যে বাড়িটা ছিল সেখান থেকে তারা চলে আসে আরেকটু কস্ট এফেক্টিভ জায়গায়, যেখানে তারা বাসাটা অ্যাফোর্ড করতে পারবে এবং আরো ছোট বাসায়। কারণ মানুষ বলতে এখন এহসানের মা এবং এহসান দুজন থাকবে এবং তাদের পরিবারে আর কোনো মেম্বার নেই, শুধু একজন কাজের মেয়ে আছে এবং সেই কাজের মেয়েটাও তাদের সাথে মুভ করে চলে আসে। যাই হোক, এহসানের মা এহসানকে নিয়ে একটা বাসা নেয় এবং সেই বাসার যে মূল সেটা একটা বাড়ি ছিল এবং সেই বাড়িতে কয়েকটা ফ্ল্যাট আছে এবং এটা একটা 4তলা বাড়ি। 4তলা বাড়িতে একাধিক ফ্ল্যাট এবং সেখানে একজন কেয়ারটেকার আছেন যার নাম হচ্ছে সুকেশ দত্ত এবং তিনি সেখানে ভাড়া দেন এবং তার কাছ থেকে তার মা ফ্ল্যাটটি নেন। তো স্বভাবতই কারণে ভাড়া যেহেতু কিছুটা কম পড়বে এবং তিনি জানতে পারেন যে একদম ওপর তলায় সেখানে দুটো ফ্ল্যাটই খালি, সামনাসামনি দুটো ফ্ল্যাট আছে এবং দুটোই খালি এবং তার মা শোনেন যে সেই ফ্ল্যাটগুলোর ভাড়াও কিছুটা কম। আর এছাড়া নিচে কোনো ফ্ল্যাট খালি এমনিও ছিল না এবং ওপরে ভাড়াটাও কম এবং তাদের যে সামনাসামনি যে ফ্ল্যাটটা সেটিও খালি। তো তাদের চয়েস থাকে যে কোনো একটি নেয়া। আহসানের আম্মু তখন বাম পাশে যে ফ্ল্যাটটা আছে সেটা তিনি ভাড়া নেন এবং তিনি খুলে দেখেন। এহসান গিয়েছিল তার মায়ের সাথে সেই ফ্ল্যাটটি দেখতে। তখনকার সময় মোটামুটি বেশ আধুনিকভাবে তৈরি করা ছিল ফ্ল্যাটটি এবং ভেতরে মোটামুটি সবকিছুই ভালো, কিন্তু বাসাটা কেমন জানি একটা পরিবেশ ছিল। এহসান বলে যে আসলে তার মধ্যে তখনকার সময় এই সুপার ন্যাচারাল বা প্যারানর্মাল ব্যাপারে কোনো রিয়েলাইজেশন ছিল না। রিয়েলাইজেশন না থাকার পরেও তার কাছে একটা অস্বস্তিকর ফিলিং লাগে। তো সে আবার সেটা তার মাকে বলে যে আম্মু, আমি কেমন জানি ফিল করছি বাসাটায় যাওয়ার সময়, ওঠার পরে আমার কাছে কেমন জানি লাগছে, ফ্ল্যাটটাতে সিঁড়ি ঘরেও লাগছে, বাসার মধ্যেও লাগছে। তার মা তখন তাকে বলে যে বাবা, এটা কিছু না, এখানে এসছো এই একটা বাড়ি তুমি চেনো না, এত দূরে, তুমি যে এলাকায় থাকতে সেখান থেকে এই এলাকাটা একটু ভিন্ন, এখানে সেরকম পরিবেশও না, তো তোমার কাছে রাখতেই পারে, এই কারণেই, আর কিছু না, তো আমরা এটা নিয়ে নেব। যাই হোক, এহসানের আম্মু ওই ফ্ল্যাটটা নিয়ে নেয় ভাড়া এবং যে কোনো একটা সময় তারা উঠে আসে সেই ফ্ল্যাটে মাসের প্রথমে একদম। তো দেখা যাচ্ছিল যে সেই সুকেশ দত্ত যে সেখানকার যে কেয়ারটেকার, সে বেশ খুশি সেখানে ভাড়াটিয়া পাওয়াতে এবং তখন হাসানের মা তাকে জিজ্ঞেস করেন সুকেশকে যে এই সামনের যে ফ্ল্যাটটা আছে বা এখানে কেন দুটো ফ্ল্যাটই খালি কেন? তো সুকেশ যেন কেমন একটু ইতস্তত করে বলেন যে আসলে কেউ 4তলা পর্যন্ত উঠতে চায় না। তো তখন তিনি বলেন যে আসলে শুধু 4তলা নয়, এখানে তো আরো দালান আছে আশেপাশে যেগুলো 6তলা এবং সেগুলো তো দেখা যাচ্ছে যে ভাড়া আছে বা আপনাদের আশেপাশে এখানে আপনার এখানে খালি কেন? আপনাদের কি সবকিছু ঠিক আছে এখানে? যে যেমন অন্য সাপ্লাইজ ওয়াটার এবং অন্যান্য ইউটিলিটি সাপ্লাই সব ঠিক মতো আছে বা ব্যবস্থাপনা কি সব ঠিক আছে? তো সুকেশ সাহেব বলে যে না, কোনো সমস্যা নেই, এখানে সব ঠিক আছে, আপনারা নির্দ্বিধায় থাকুন, কোনো সমস্যা হলে জাস্ট আমাকে জানাবেন আর আমি দেখবো ব্যাপারটা। তো যাই হোক, একদিন চলে আসলেন, তারপর তারা সেখানে উঠলেন, হাসান এবং তার মা এবং তাদের কাজের মেয়ে। তো বাসাটার মধ্যে 3টে রুম ছিল, 3টা বেডরুম, আর 3টা বেডরুম ছাড়া তাদের যে লিভিং রুম, তারপরে কিচেন, এগুলো তো ছিলই। মোটামুটি বারান্দা ছিল 3টা, বড় বড় বেশ বারান্দা ছিল, 3টা রুমের সাথে 3টা বড় বড় বারান্দা আছে। তো
বাসাটার মধ্যে বেশ বড়। তো হাসানের মা যেটা করেন যে তিনি বাসায় উঠেই মোটামুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেন বাসাটা এবং রেডি করেন থাকার জন্য। তা এহসানকে তিনি দেন তার পাশের রুমটা, যেখানে মানে তার রুম ছিল, তার বেডরুমের পাশের রুমটাই দেন এহসানকে, এবং সেখানে এহসান থাকবে। আর কাজের মেয়েটা তখন ড্রয়িং রুমের পাশে, কিচেনের পাশে যে ছোট্ট স্টোর রুম আছে সেখানে থাকার তার ব্যবস্থা হয়। তো আসলে তারা আরো অনেক বড় বাড়িতে থেকে অভ্যস্ত, ডুপ্লেক্স বাড়িতে থাকতো অনেক বড়, এবং তাদের আসলে অবস্থা আরো ভালো ছিল। সেখান থেকে এই ফ্ল্যাটে এসে তাদের জন্য আসলে ছোটই হয়ে গেছে। তো তারপরও মোটামুটি গুছিয়ে নিল। তো বাড়িটার এক্সপিরিয়েন্স, দিনের বেলা এহসান যখন গেছে তার কাছে মানে ওঠার পর একটু ডিফারেন্ট লেগেছিল, কাজ সে প্রথম দিনই বলেছে কেমন একটা পরিবেশ বাসাটা, যা আসলে পরিবেশটা সে যেটা ডেসক্রাইব করেছে যে বাসার মধ্যে ঢোকার পরে, যে বাসার ভেতরের মানে ঢোকার পরে দিনের আলো, এবং বাসার মধ্যে বেশ আলো আলো খেলা করে, মানে জানালা আছে চারিপাশে, এত কিছু থাকা সত্ত্বেও বাসার মধ্যে কেমন জানি একটা থুম মারা পরিবেশ, মানে একটা ভয় ভয় লাগে। তো এটা এহসানের বলা যে তার কাছে মনে হচ্ছিল একটা ভয় ভয় ভাব, মানে তারা যে বাসাটায় উঠেছে তার কাছে মনে হচ্ছিল তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য কেউ একজন আছে ভেতরে, এই মাত্র হেঁটে বেরোবে, কিন্তু যে অভ্যর্থনা জানাবে সে আসলে তাকে দেখা যায় না, এরকম কিছু একটা অশরীরী অভ্যর্থনা, এরকম কিছু একটা পাওয়ার মতো অবস্থায় এহসান ছিল, এবং বুঝতে পারছিল না আসলে বাসাটার সত্যিকার কারণটা কি এরকম ফিল করার। যাই হোক, সে যখন ওঠে, সেটাও দিনের বেলা, মানুষজন এসে তাদের ফার্নিচার ভেতরে ঢুকিয়ে তার রুমেও যা যা আছে সব রেখে যায়। তো রুমের মধ্যে ঢুকেও কিন্তু এহসানের একই একটা ফিল হয়, এবং সেই রুমের সাথেও একটা অ্যাটাচ বাথরুম ছিল। বাথরুমটাতে যখন এহসান যায় দরজা খুলে, তখনও তার কাছে কেমন যেন লাগে, তার মনে হচ্ছিল যে কেউ একজন এই বাথরুমে একটু আগে ছিল, মানে ফিলটা হচ্ছে এরকম যে কেউ একজন এইমাত্র বেরিয়ে গেছেন বাথরুম থেকে, মানে বাথরুমটা ব্যবহার করা হয় নিয়মিত। অথচ এই যে সুকেশ দত্ত যিনি ছিলেন, তিনি বলেছেন এই বাসা মোটামুটি 6 মাস খালি আছে, 6 মাস ধরে কেউ নেই এখানে, এবং তিনি আসলে এটার কোনো কারণও ব্যাখ্যা করতে পারেননি, এবং একটু অবাকই হয়েছিলেন এহসানের আম্মু যে কেন 6 মাস খালি। তবে তিনি আসলে সত্যি অর্থে তার ভাড়ার সাথে তিনি বেস্ট ভ্যালু ফর দ্য মানি মনে করেছিলেন এই বাসাটা, এই কারণে তিনি নিয়েছেন। বেশ খোলামেলা আলো আছে, এবং এই এতটুকু বাসারই ভাড়া, আর আশেপাশে একটু অন্যরকম আরো বেশি। তো যাই হোক, কারণ তার কাছে একটু খটকা লেগে 6 মাস কেন খালি, একটা বাসায় এরকম 6 মাস খালি আছে। তো এবং এহসানও যখন চিন্তা করছে 6 মাস যদি ব্যবহার না হয়ে থাকে বাথরুমে, কিন্তু মনে হচ্ছে একটু আগেও কেউ ছিল এখানে। যাই হোক, সে তার জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখে, আস্তে আস্তে ঠিক করা শুরু করে, এবং মানুষ মানে যারা এখানে তাদের মুভিং এ সাহায্য করতে ছিল, তারা লেবার শ্রেণীর মানুষ, তারা একসময় জিনিসপত্র রেখে তারপর চলে যায়। তো বাড়িঘর গোছানোর কার্যক্রম, তাদের পুরো বাড়ি গোছানোর ব্যাপারটা আসে, এবং সারাদিন তারা মা, ছেলে এবং কাজের মানুষ মিলে কাজ করতে থাকে। কাজ করতে করতে রাত হয়ে যায়। তো প্রথম রাত সেই বাড়িতে, তো 3 জন মিলে তারা কাজ করছে, মানে কাজ করার পর কিচেনে টুকিটাকি তারা মানে হালকা পাতলা খাবার প্রিপেয়ার করে সেই খাবারগুলো নিয়ে তারা বসলো তাদের যে লিভিং রুম, মানে ড্রয়িং রুমের ফ্লোরে বসেছে সেগুলো নিয়ে, মানে খাবার দাবার নিয়ে, কারণ তাদের এখন সময় নেই। ডাইনিং টেবিলের উপর অনেক জিনিসপত্র রাখা, সেগুলো সরিয়ে তারা যে খেতে বসবে সেরকম সময় নেই। তো ফ্লোরে বসছে 3 জন। তো কাজের মানুষ তাদেরকে হেল্প করছে, বেড়ে দিচ্ছে খাবার দাবার, এবং তার মা এবং ছেলে খাচ্ছে। তো তারা গল্প করছে বেশ খানিকক্ষণ, এবং তার মা বলছে যে আসলে কেমন লাগছে, এবং তার ছেলেও বলছে যে আসলে আম্মু খুব একটা, যে মানে এহসান বলছে যে আমার কাছে খুব একটা মানে সুবিধার মনে হচ্ছে না। কেন সুবিধার মনে হচ্ছে না, কেমন জানি লাগে বাসাটার মধ্যে, মানে মানে অস্বস্তিকর লাগে খুব একটা। তো তার মা বলতেছে যে আসলে তুমি তো এখানে প্রথম আসছো, এবং তুমি আরো থাকতে অন্য জায়গায়, এখানে সেরকম একটা পরিবেশে হতেই পারে, নতুন পরিবেশ, নতুন জায়গা, এবং তোমার বাসার সাথে তো না। তো এই পর্দাগুলো যখন লাগাবো এখানে, যেমন তাদের যে ড্রয়িং রুম ছিল, ড্রয়িং রুমের সাথেই একটা এরকম জানালার মতো ছিল বেশ বড়, সেখান থেকে বেশ আলো আসছিল। তো বললো যখন পর্দা লাগিয়ে দেবো তখন আর এগুলো মনে হবে না। তো এরকম কথা হচ্ছে, হঠাৎ করে মনে হলো যে হাসানের যে রুমটা, সেখান থেকে কিছুটা পোড়ার সাউন্ড আসলো, পড়ার মানে গ্লাস টাইপের কিছু ফ্লাশ করে পড়লো বেশ জোরে। তো হাসানের কাছে বেশ অবাক লাগলো, কি পড়লো, তার মাকে বললো। তার মা বললো দেখো, মানে কোনো কিছু রেখে আসছো নাকি,
মানে উল্টাপাল্টা ভাবে, যেটার কোনো মানে আর কি আনব্যালেন্স ভাবে রেখে আসছো নাকি উল্টাপাল্টা দেখো। তো আহসান উঠে গেল, উঠে যে রুমে গেল, রুমে গিয়ে লাইট অফ ছিল, লাইটটা জ্বাললো, লাইট জ্বেলে দেখলো যে তার একটা প্লেট ছিল, সেই প্লেটটার মধ্যে মানে একটা করা মানে একটা ছবিওয়ালা একটা প্লেট ছিল, সেটা স্ট্যান্ডে রাখা ছিল। তো সে কিন্তু সিরামিকের প্লেট, তো সে কিন্তু স্পষ্ট তার মনে আছে যে এটা সে সেই টেবিলের উপরে, তার যে পড়ার টেবিল আছে সে পড়ার টেবিলের উপরে সুন্দর করে স্ট্যান্ডটা সাজিয়ে রেখে এসেছিল। মানে অ্যাকচুয়ালি সেটার এমন কোনো পজিশনে ছিল না যে স্লাইড করে পড়ে যাবে বা কিছু। তো সে অবাক হলো যে সেই প্লেটটা ফ্লোরে পড়া এবং ভাঙা, ভেঙে, ওটা যেহেতু সিরামিকের প্লেট পড়ে ভেঙে গেছে। তার কাছে মেজাজ গরম হলো এবং রাগ হলো। সে এসে বললো যে কি, তার মা জিজ্ঞেস করলো কি ভাঙছে, বলে যে আমার সেই প্লেট ভেঙে গেছে, ওখানে যে রাখছিলাম শোপিস, তো ওইটা আসলে ভাঙার তো কথা না আম্মু, ওইটা তো আমি রাখছিলাম এই জায়গায়, কিভাবে পড়লো কে জানে। যাই হোক, তারপর আর কোনো কথা না বলে তারা খাওয়া দাওয়া করে রাত্রেবেলা যার যার মতো, তার মা তার রুমে গেল। তো তার মাই বলছিল যে আমার একটু অস্বস্তি লাগছে প্রথম দিন এই বাসায়, এবং এর আগে তো আসলে থাকি নেই, কেমন লাগতেছে এই বাসাটায়। তো কাজের মেয়েকে নিয়ে তার মা শুতে গেল এবং আসান শুলো হচ্ছে একা। তো সে তার রুমে গেল, রুমে গিয়ে তার রুমের মধ্যে তখন পর্যন্ত একটা জানালায় পর্দা ছিল না। তো সে তখন কাজে লাগলো পর্দা লাগানোর জন্য, এবং সেই সময় পর্দা লাগানো হতো সাধারণত কাঠের বক্স থাকতো, এবং কাঠের বক্সের মধ্যে একটা কাঠের এরকম লাগানো থাকতো, বড় একটা কাঠ লাগানো থাকতো, সেটার মধ্যে সে রোল করে করে পর্দা ঢুকিয়ে লাগাতে হতো রিংগুলো। তো তাই করছিল আহসান, পর্দাটাকে লাগালো, পর্দা ফিট করলো। পর্দা ফিট করার পরে সে তার মোটামুটি বিছানা পরিষ্কার করে সেখানে চাদর দিয়ে সবকিছু ঠিক করে সে শুতে গেল। খুব টায়ার্ড, হাত পা ব্যথা করছে, হাত পা মানে ঝিনঝিন করছে, সারাদিন কাজ করেছে। তো দরজা লাগিয়ে দিল, দরজা লাগিয়ে সে শুতে আসলো। তো শুতে আসার সময় সে জানে যে এই রুমে তাদের কিন্তু শুধু বাতি লাগানো, কারণ এই রুমে জাস্ট তখন পর্যন্ত কোনো জিরো পাওয়ারের বাল্ব বা ডিম লাইট যেটাকে বলে সেরকম কিছু লাগানো নেই। তো সে যেটা করলো, তখন লাইট অফ করে দিল, অফ করে দিয়ে পর্দাটাকে একটু হালকা ফাঁক করে দিল। তো পর্দা হালকা ফাঁক করায় বাইরের আলো এসে পড়ছে ঘরের মধ্যে, মানে 4 তলার কাইন্ড অফ বরাবর, মানে একটু নিচেই হচ্ছে ল্যাম্পপোস্টের আলো। আর 4 তলা থেকে মানে বেশ খানিকটা নিচেই ল্যাম্পপোস্টের আলো, কিন্তু কাছাকাছি ল্যাম্পপোস্ট থেকে একটু উপরে 4 তলা। তো আলো আসছে, কিন্তু আলোটা কিন্তু মানে যদি বাসাটা আরো নিচে হতো তাহলে হয়তো ল্যাম্পপোস্টের আলোটা ঢুকতো। এখন হচ্ছে নিচের যে আলোকিত হয়েছে জায়গাটা, সেই আলোর কিছুটা অংশ উপরে উঠে আসছে। মানে অ্যাকচুয়ালি কিন্তু জায়গাটা এরকম হচ্ছে না যে লাইটটা সরাসরি তার বাসায় ঢুকছে। তো যাই হোক, আহসান এই ব্যাপারটা বেশ পছন্দ করলো, কারণ একদম আলো এসে চোখে মুখে পড়া সেটা সে পছন্দ করে না। তো পর্দা একটু ফাঁক করে দিয়ে সে শুয়ে পড়লো। তো শুয়ে আছে, অনেকক্ষণ হয়ে গেছে, তার ঘুম চলে আসলো, কারণ শরীর ক্লান্ত, খাওয়া দাওয়া করেছে, এখন শরীরটা ছেড়ে দিয়েছে, তো ঘুম চলে আসছে চোখে। তো যখন ঘুম চলে আসছে, আহসানের হঠাৎ করে মনে হলো যে জানালার যে জায়গাটাতে আলো আসছে, এই জায়গাটা হঠাৎ করে মনে হলো ঢেকে গেল অন্ধকারে। তো সে একটু একটু মানে জিনিসটা খটকা লেগেছে তার। তো তার চোখে যে ঘুমটা লেগে এসেছিল সেটা তার ছেড়ে গেল। সে তাকালো জানালার দিকে, সে খেয়াল করলো যে যেই জায়গাটাতে সে পর্দা সরিয়েছে ওই জায়গাটা আলোকিত হওয়ার বদলে, মানে বাইরের একটা আলো তো থাকবেই, আলোকিত হওয়ার বদলে জায়গাটা অন্ধকার হয়ে গেছে। মনে হচ্ছে কিছু একটা ব্লক করে আছে আলোটাকে। সে একটু অস্বস্তি ফিল করলো, যেখানে কি ব্লক করবে জায়গাটা, বাইরের দিকে তো এমন না যে বাইরে কোনো পর্দা আছে বা কেউ কিছু ঝুলিয়ে দিয়েছে, এরকম তো না। কি হলো, জিনিসটা কি ব্লক করলো? অল অফ এ সাডেন সে খেয়াল করলো যে মনে হলো যে সেটা আবার সরে গেল জায়গা থেকে, এবং সরার সময় জানালার মধ্যে ঘষা খেয়ে গেল। তো সেই সময়কার যে জানালাগুলো ছিল সেগুলো কিন্তু আসলে গ্রিলের জানালা, এখনকার মতো অ্যাডভান্স জানালা না। এখন যেমন মানুষ এক ধরনের অ্যালুমিনিয়াম দিয়ে করে, যেটাকে আমাদের দেশে আমরা বলি থাই অ্যালুমিনিয়াম, আমি জানি না ওখানে কি বলে, বাট সেই অ্যালুমিনিয়ামের জানালা এখন হয় স্লাইডিং ডোর, বাট তখন ছিল গ্রিলের জানালা। তো সেই গ্রিলের জানালার মধ্যে খড়খড় করে শব্দ হয়েছে। তো সেগুলো কি, এতটুকু ফাঁকা জায়গা, মানে জানালার তো একটা হাইট আছে প্রায় 3 ফিট 3.5 ফিট, এই 3.5 ফিট জায়গা ধরে কভার করে কি দাঁড়িয়েছিল, এবং সরে গেল যে সরসর করে সাউন্ড হলো, মনে হলো জানালার মধ্যে দিয়ে যদি কোনো মোটা কাপড় ঘষিয়ে নিয়ে যায় কেউ, এরকম। তো তার কাছে বেশ বেশ অস্বস্তি লাগা শুরু করলো যে ব্যাপারটা কি।
ঘটনাটা কি হলো। তো ঘুমটা কিন্তু তার কিন্তু অলরেডি মানে চলে গেছে চোখ থেকে। সে অনেকক্ষণ তাকিয়ে আছে জানলার দিকে, মানে তার কোনো আর কিছু খেয়াল নেই। এই সময় ঠিক সে টের পেল যে তার যে বাথরুমটা পায়ের কাছে, কিন্তু তার বাথরুম পড়েছে তার পায়ের কাছে, এবং পায়ের কাছে তার বিছানা থেকে বেশ খানিকটা দূরে গিয়ে ডান দিকে দরজাটা আর কি বাথরুমে। তার কাছে মনে হচ্ছে যে বাথরুমের দরজার কাছে কিছু একটা দাঁড়িয়ে আছে, বা কেউ একজন দাঁড়িয়ে আছে, একটা সত্তার উপস্থিতি সে বুঝতে পারছে যে কিছু একটা সেখানে আছে। এবং সে খুব অস্বস্তি ফিল করা শুরু করলো, এবং সেই জায়গাটা কিন্তু জমাট বাঁধা অন্ধকার, ওই জায়গাটার মধ্যে কিছু নাই। মনে হচ্ছে যে জমাট বাঁধা একটা অন্ধকার, এবং সে একটা উপস্থিতি বুঝতে পারছে সেখানে। তো তার কাছে বেশ অস্বস্তি লাগা শুরু করলো, মারাত্মক রকম অস্বস্তি। এবং সে এটা ভাষায় প্রকাশ করার মতো না, প্রতিটি ক্ষণ পাস হওয়া শুরু করলো, মানে মনে হচ্ছে এক একটা মুহূর্ত এক একটা বছর এরকম লাগা শুরু করলো। তো এবং সে ফ্রিজ হয়ে গেছে, সে নামতেও পারছে না বিছানা থেকে। তার কাছে এইরকম একটা ফিল হচ্ছে। তো অস্বস্তি লাগতে লাগতে মানে সে আসলে সীমা ছাড়িয়ে ফেললো। সে মনে করলো যে আসলে এখন ব্যাপারটা আসলে দেখা দরকার, মানে ব্যাপারটা কি। তো এহসান ঠিক করলো বিছানা থেকে উঠবে। সে যখন নাকি একটু কাত হয়েছে, এই সময় সে দেখলো সেই অন্ধকারের মধ্যে মনে হলো দপ করে এক জোড়া চোখ জ্বলে উঠলো। মানে দুটো আলো, ছোট ছোট দুটো আলো, মনে হচ্ছে দুটো আগুনের ছোট ছোট কুণ্ডলি যদি হয়ে থাকে রাউন্ড শেপের, সেরকম দপ করে জ্বলে উঠলো। এবং সাথে সাথে আহসানের সারা শরীর কাঁটা দিয়ে উঠলো, এবং সে আম্মা বলে ডাকতে যাবে, এই সময় দেখলো সেই আলোটা নাই। এবং তার কাছে পরবর্তী মুহূর্তে মনে হলো সেই রুম থেকে কিছু একটা চলে গেল। এবং চলে যাওয়াটারও মানে একটা মানুষ যদি কোথা থেকে বেরিয়ে যায় যেরকম একটা ব্যাপার ঘটে সেরকম। এবং পরবর্তীতে হাসান চিন্তা করলো যে এখন কি করবে, যে সারা রাত সে চুপচাপ শুয়ে থাকলো, এবং একটা সময় সে ঘুমিয়ে পড়লো, কারণ তার আসলে তখন আর সেই ইটা নাই ভিতরে। একটা সময় সে ঘুমিয়ে গেল। তো ঘুম ভাঙলো বেশ বেলা করে হাসানের, এবং সে যখন ঘুম ভাঙলো সে দেখলো তার সারা শরীরে ব্যথা ব্যথা করছে, সারা শরীর মনে হয়। তো মনে করলো যে সারাদিন যেহেতু মুভ করেছে এবং জিনিসপত্র টানাটানি করেছে, এই জন্য হতে পারে। অনেক কষ্ট উঠলো শরীর থেকে, মানে বিছানা থেকে উঠলো, উঠে সে হেঁটে হেঁটে গেল মায়ের কাছে, এবং তার মাকে জিজ্ঞেস করলো যে কেমন আছো, সকালবেলা কেমন কাটছে রাত্রে ঘুম। আর মাও তাকে জিজ্ঞেস করলো। তো সে বললো যে আম্মু কালকে রাতে আসলে কিছু একটা উইয়ার্ড হয়েছে আমার রুমে। তো তার মা বললো যে কি হয়েছে। তো বলে যে রাতের বেলা এরকম ভাবে আমি এরকম এরকম ব্যাপার করছে। তো তার মা বললো যে আসলে এরকম ঘটার তো কোনো কারণ নাই, তুমি হয়তো ভয় পাইছো নতুন জায়গা দেখে, তোমার মিস্টেকও হতে পারে, এমনও হতে পারে জানালার ফাঁক দিয়ে কোনো আলো বাইরে থেকে এসে পড়ছে ঘরের ভেতরে, যেটাকে দেখে তুমি মনে করছো চোখ বা সামথিং লাইক দ্যাট। তো এহসান তার মাকে বোঝাতে পারলো না, তবে তার মা বলল যে তিনি রাতে দুঃস্বপ্ন দেখছেন। দুঃস্বপ্নটা খুব ভয়ের ছিল। তিনি স্বপ্নে দেখছেন যে তিনি শুয়ে আছেন, হঠাৎ করে তার যে বারান্দার মানে একটা রুমে শুয়ে আছেন, এবং সেই রুমের বারান্দার দরজাটা খুলে গেল। সেই মানে তিনি একটা অপরিচিত পরিবেশ স্বপ্নে দেখেছেন, যে বারান্দাটা খুলে গেছে, এবং সেই বারান্দা খুলে ভেতরের দিকে যে জায়গাটা সেটা একটা উঠোনের মতো মাঝখানে, এবং মনে হচ্ছে সেই উঠোনের চারিপাশে মানুষ বসে আছে, এবং সেই মানুষগুলোকে দেখা যাচ্ছে না, অন্ধকারে বসা মানুষ, কিন্তু মাঝখানে যে উঠোনটা বারান্দার পরে সেটার মধ্যে হালকা আলো আছে। এবং তিনি স্বপ্নে দেখলেন হঠাৎ কেউ তার পাটা ধরে হ্যাচকা টান দিয়ে তাকে নিয়ে গেল উঠোনের দিকে, এবং তিনি চিৎকার করে উঠলেন। তো যাই হোক, এটা ছিল তার স্বপ্ন, এবং তিনি খুব ভয় পেয়েছিলেন স্বপ্ন দেখে। এটা তিনি তার ছেলেকে বললেন। তো ছেলে বললো যে তুমি মনে এমনি স্বপ্ন দেখছো, ভয়ের স্বপ্ন দেখো, এই ধরনের ব্যাপার স্যাপার। মানে সেও একটু রাগ তার মায়ের উপর, যেহেতু যে সে ভয় পেয়েছে তার মা এটাকে কাটিয়ে দিয়েছে, এবং সেও তার মাকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করলো। তো যাই হোক, এরকম দিনের বেলা হাসান উঠলো এবং ছাদে গেল, ছাদ দেখলো, এবং ছাদটাও মনে হলো কেউ ওঠে না এখানে, ছাদটা বেশ অযত্ন পড়ে আছে, এবং সেই ছাদটা যে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন তাও না। এবং ছাদ থেকে নেমেও আসলো বাসায় এসে দিনটা কাটালো আবার। যথারীতি সন্ধ্যার পর থেকে তাদের অস্বস্তি লাগা শুরু করলো খুবই বাসার মধ্যে। বিশেষ করে আহসানের, তার মার কাছে ওই দিন তার মা বলছে যে কেমন জানি লাগে, মানে খুব একটা কমফোর্টেবল লাগছে না বাসার ভিতরে। তো তার মা বললো যে এই যে নতুন প্লেস, এই কারণেই হবে। তো যাই হোক, তারা যথারীতি রাতের বেলা আবার যখন শুতে গেল,
তো হাসান এইবার আজকে তার রুমটার গেট লাগালো এবং সে ডিসাইড করলো যে আমি যে আমাদের বাথরুমের আমি আলোর লাইটটা জ্বালিয়ে রাখবো। তাই হাসান আজকে রুমে গিয়ে সে করলো কি বাথরুমের লাইটটা জ্বালালো এবং বাথরুমের দরজাটা একটু খুলে দিল ইনস্টেড অফ জানালার দরজা ফাঁকা রাখার মতো। তো এরকম একটা পরিবেশ তৈরি করে সে ঘুমাতে গেছে এবং সবকিছু রেডি এবং একটা সময় ঠিকই তার ঘুমে চোখ লেগে আসছে এবং সে তাকিয়ে তাকিয়ে দেখছে বাথরুমের সেই দরজাটার দিকে যে লাইটটা জ্বলে আছে একটু পর পর এবং তার কাছে ভালোই লাগছে যে আজকে এই ধরনের কোনো ফিলিং নাই। বাথরুমের দরজা থেকে হালকা আলো বেরোচ্ছে এবং জাস্ট পড়ে আছে রুমটার মধ্যে হালকা আলোকিত। এগুলো ভাবতে ভাবতে যখন তার চোখটা জাস্ট লেগে আসছে, প্রায় ঘুমিয়ে গেছে সে, ঠিক এই সময় ফট করে কি হলো, বাথরুমের লাইটটা নিভে গেল এবং সে কিন্তু স্পষ্ট শব্দ শুনেছে, টপ করে শব্দ হয়েছে এই সুইচ অফ হওয়ার। এবং পরক্ষণে যেটা হলো, দরজাটা ক্যাচ করে বেশ শব্দ করে খুলে গেল বাথরুমের দরজাটা পুরোটা। এবং মানে হাসান আসলে তার সেই সময়কার যে অনুভূতি সেটা ব্যাখ্যা করতে পারবে না, কি অবস্থা হয়েছিল। সে পুরোপুরি ফ্রিজ হয়ে গিয়েছিল। এবং আরেকটা ব্যাপার ঘটলো, সেই সময় আসলে শীত পড়া শুরু করেছিল, হালকা শীত, কিন্তু রুমের ভেতরটা প্রচন্ড গরম হয়ে গেল এবং হাসানের গায়ে কাঁথা ছিল, কাঁথাটা সে সরিয়ে ফেলতে বাধ্য হলো। কাঁথাটাকে সে এক হাত দিয়ে সরিয়ে ফেললো, কারণ এত গরম লাগা শুরু করেছে তার। তারপরে তার ফিলটা হলো যে তার ঠিক বিছানার পাশে মনে হলো কেউ একজন দাঁড়িয়ে আছে এবং সে একটা মানে জাস্ট অবয়বের মতো বুঝতে পারলো যে কালো রঙের একটা মানে মনে হচ্ছে জমাট বাঁধা অন্ধকার তার পাশে দাঁড়িয়ে আছে। এবং হাসান কিছু বোঝে ওঠার আগেই মনে হলো যে তার শরীরের দিকে নেমে এলো, এটা মানে জাস্ট লাইক তার উপর নেমে আসছে। তো লাস্ট থিং সে রিকল করতে পারলো, সে চিৎকার করেছে, জোরে চিৎকার করেছে এবং তার আসলে আর কিছু মনে নাই। তো হাসানের যখন হুঁশ ফিরল তখন অলরেডি বেলা হয়ে গেছে এবং তার মা রুমে এসে শুয়ে আছে। তার মা তাকে বললো যে বাবা, তোর ঘুম ভাঙছে, কি হয়েছে, তুই কি মানে তুই এতক্ষণ মানে বেঘরেছিলি, কি বলতেছিলি ঘুমের মধ্যে? সে বলে, আম্মু আমি তো কিছু জানি না, আমি রাতের বেলা এরকম স্বপ্নে দেখছি এই কাহিনী। হাসানের আম্মু খুব টেনশন হয়ে গেল। হাসান বলছিল আসলে স্বপ্নে না, সে বলছে আমি স্বপ্নে দেখছি নাকি এটা রিয়েলি ছিল আমি বুঝতে পারছি না, আমি এরকম দেখলাম যে আমার বাথরুমের ওখানে লাইট নিবলো এবং এরকম একটা কালো ছায়া এরকম আসলো, এরকম। তা হাসানের আম্মু ব্যাপারটা নিয়ে বেশ টেন্সড হলেন। এবার তিনি চিন্তা করলেন এবং তিনিও নাকি রাতে দুঃস্বপ্ন দেখছেন এবং তার ছেলের কথা শুনে তিনি খুবই মানে একটু টেন্সড হয়ে গেছেন যে আসলে ছেলের ব্যাপার তো, এবং ছেলের সাথে আসলে এটা কি ঘটলো। এবং তার ছেলে বলছে সে শিওর হতে পারছে না এটা কি স্বপ্ন দেখছে নাকি এটা আসলেই তার সাথে ঘটছে। কিন্তু তিনি যখন ছেলে চিৎকার শুনে রুমে গেছেন, ছেলেকে কিন্তু তিনি পাইছেন যে ছেলে স্বপ্নের মধ্যে গোঙাচ্ছে, মানে চোখ বন্ধ স্বপ্নে গোঙাচ্ছে। তো তিনি ছেলেকে মানে ধাক্কা দিয়ে তুলেছেন, ছেলে তাকিয়ে কিন্তু তার সাথে আর খুব একটা কথা বলে নাই। তিনি ছেলেকে টেনে মানে উঠায় হাঁটায় নিয়ে আসছেন রুমে, নিজের রুমে এনে বিছানায় শুয়ে দিয়েছেন এবং হাসান সেইভাবেই আবার ঘুমায় গেছে। এবং সে ঘুমের মধ্যে বিড়বিড় করে অনেক কিছু উল্টাপাল্টা বলছিল আনটিল মানে সকাল হয়ে গেছে, তখন পর্যন্ত সে উল্টাপাল্টা বলছিল। তো এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে তারা গেল। তো হাসানের আম্মু তখন চিন্তা করলো যে না, তাকে এটার একটা ব্যবস্থা করতে হবে। তো তিনি তাদের পরিচিত একজন অ্যাস্ট্রোলজার ছিলেন, সেই অ্যাস্ট্রোলজারের সাথে তিনি কথা বললেন। ওই দিন তিনি তাদের বাসায় তখন ফোনের লাইন আসেনি, তিনি বাইরে গেলেন বাসার থেকে এবং গিয়ে তিনি বাইরের থেকে ফোন করলেন, করে সে অ্যাস্ট্রোলজারের সাথে কথা বললেন যে দাদা একটু আসতে হবে আপনাকে বাসায়। তো অ্যাস্ট্রোলজার বললো কি ব্যাপার, বললো যে সমস্যা হয়েছে, একটু আসতে হবে। তো যিনি অ্যাস্ট্রোলজার ছিলেন তিনি তাদের বাসায় আসেন, একেবারে দুপুরের পরে বিকেলের দিকে আসেন। তো আসার পরে তিনি বাসায় ঢুকে তিনি ঘরে ঢুকেই সেই হাসানের আম্মুকে বলেন যে আসলে আপনাদের বাসায় কিছু সমস্যা আছে। হাসানের আম্মু কিছু বলার আগে বলেন যে কিছু সমস্যা আছে। যে বলে কি সমস্যা, বলে কি যে আপনি আমাকে ডেকেছেন কেন সেটা বলেন, আপনার কথাটা আগে শুনি যে কি ব্যাপার। তো বলে যে আমি আপনাকে ডেকেছি তো আসলে যেহেতু সমস্যা কিছু হয়েছে এই কারণে ডেকেছি। এখন সমস্যাটা তো আপনাদের ভয় পাওয়া নিয়ে না। তো তখনই তিনি আরেকটু অবাক হন যে এই যে অ্যাস্ট্রোলজার সাহেব বলছেন যে ভয় পাওয়া নিয়ে। বলে জি, বলে যে আপনাদের বাসায় ঢুকেই আমি বাড়িতে ঢুকে একটা ভাইব পেয়েছি, এখানে খারাপ আত্মা আছে এবং এই খারাপ আত্মা মানুষকে সমস্যা করছে এবং
খুব বাজেভাবে সমস্যা করছে এবং এই আত্মা আমি সিঁড়ি দিয়ে ওঠার সময় আমাকে সমস্যা করেছে। আমি পুরো বুঝতে পারছি আপনার এই যে আপনি অ্যাপার্টমেন্টে আছেন, এই অ্যাপার্টমেন্টেও আছে এবং আপনি কিন্তু খেয়াল করেননি আপনার যে ফ্লোর, সে ফ্লোরের নিচের দিকগুলা বন্ধ করে দিয়েছে মানুষ। তারা এই জায়গাটাকে আটকে দিয়েছে যাতে সেই আত্মা নিচের দিকে সে প্রবলেম না করতে পারে, কিন্তু সিঁড়ি ঘরের মধ্যে তার এখনো উপস্থিতি আছে, সিঁড়ি ঘরের উপর কন্ট্রোলও আছে। তো যাই হোক, আছে আপনার এই ফ্ল্যাটেই মূল হচ্ছে সমস্যাটা। তো সেই অ্যাস্ট্রোলজার বাসায় বসেন এবং তিনি তাকে বলেন যে আমি আপনার সাথে কথা বলছি, আপনার ফ্রিজে লেবু থাকলে লেবু নিয়ে আসেন। তো আহসানের আম্মু লেবু নিয়ে আসেন। তো অ্যাস্ট্রোলজার সাহেব তার পকেট থেকে রুমাল বের করেন এবং বলেন যে আপনারা সবাই চলে যান, আমি রুমে বসে এটার একটা বের করছি একটা দিক। তো তিনি সেখানে বসে কিছু একটা করেন, তার মতো তিনি কিছু হয়তো সাধনা করেন বা কিছু পড়েন। তিনি লেবুটাকে রুমাল দিয়ে ঢেকে রেখে কিছু একটা পড়েন এবং সেখান থেকে তিনি হেঁটে সরে গিয়ে দাঁড়িয়ে থাকেন রান্নাঘরের কাছে। অনেকক্ষণ পর তিনি যে লেবুটা তোলেন, লেবুটা তুলে তিনি তার মাকে বলেন যে হ্যাঁ, অবশ্যই স্ট্রং উপস্থিতি আছে এখানে এবং সে এখানে চায় না, হি ইজ নট হ্যাপি যে আপনারা এখানে আছেন, অ্যান্ড মোস্ট প্রবাবলি ইটস এ শি, ইটস নট এ হি। এটা কোনো মেয়ের প্রেতাত্মা যে এখানে আছে। তো হাসান কিন্তু শুনে বেশ ভয় পায়, কারণ তার কাছে এই প্রেতাত্মা কথাটা খুব একটা ভালো লাগে নেই। সে বেশ ভয় পেয়ে যায় এবং তখন অ্যাস্ট্রোলজার বলেন যে আসলে এই যে আপনাদের যে এই অ্যাপার্টমেন্টটা, এটাকে কিন্তু অনেকবার বন্ধ করার চেষ্টা করেছেন, অনেকে চেষ্টা করেছেন, এটা আমি বুঝতে পারছি। তো তিনি সেই ফ্ল্যাটের বিভিন্ন কর্নারে যান, আহসানের রুমে যান এবং তিনি গিয়ে বলেন যে এই রুমে হচ্ছে সবচেয়ে স্ট্রং উপস্থিতি। তো যাই হোক, আমি মনে করি আপনার ছেলেকে এখানে রাখাটা ঠিক হবে না, আপনারা বাসাটাই ছেড়ে দেন দ্রুত। আর একটা কাজ করি, আমি আপনার এই যে রুমটা, আপনাদের এলাকাটা, আপনার রুমটাও আমি বন্ধ করে দিই, মানে আমার মতো বন্ধ করে দিই, দেয়ার ইজ এ প্রোটেকশন, আমি যেটা নিয়ে নিই। আর আপনারা আপনার ছেলেকে আপনার রুমেই রাখুন, আপাতত যে কয়দিন এই বাসায় আছেন রাখুন। তো এটা বলে অ্যাস্ট্রোলজার একটা কথা বলেন যে একটা জিনিস হচ্ছে কি জানেন, সবকিছু হচ্ছে আপনার বিশ্বাসের উপরে। আপনি যদি বিশ্বাসগুলোকে স্ট্রংলি করেন তাহলে আপনি এটার ফল পাবেন, আর যদি আপনি বিশ্বাস স্ট্রংলি না করেন তাহলে কিন্তু আপনি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবেন, যেটা আসলে কেউ আপনাকে কোনো উপকার করতে পারবে না, কিন্তু ইভেনচুয়ালি আপনার লাইফে বড় ক্ষতি বয়ে নিয়ে আসবে আপনা আপনি। তো যাই হোক, এগুলো বলে তিনি বলেন যে আমি বন্ধ করে দিচ্ছি, আমি চেষ্টা করব পুরো ফ্ল্যাটটাই বন্ধ করতে, বাট এটা মনে হয় সম্ভব হবে না। আর মূল আপনার ছেলের কামরাটা বন্ধ করা একদমই সম্ভব হবে না, কারণ সেখানে আসলে সে আছে। তো অ্যাস্ট্রোলজার যেটা করেন, তিনি হাসানের মায়ের যে কামরাটা, সেটার সামনে দিয়ে তিনি কিছু জিনিসপত্র আঁকেন, দরজার উপরে কিছু আঁকেন জিনিস, নকশা, এবং তিনি দেখেন খুব মাপজোক করে লিখছেন এবং অনেক কিছু এঁকে লিখে সেই রুমটাকে তিনি বন্ধ করেন। তো যেগুলো ছিল, আহসান এখন বলে যে সেগুলোকে তার দেখে মনে হচ্ছে বিভিন্ন রকমের নকশা যেগুলো এঁকেছিলেন সেই যে সে অ্যাস্ট্রোলজার, সেগুলো বিভিন্ন নকশা এবং মানে জিনিসগুলো সে বিভিন্ন ব্ল্যাক আর্টের বইতে দেখেছে এই ধরনের নকশাগুলো। তো দেখার পরে সেই অ্যাস্ট্রোলজার সেগুলো আঁকেন, এঁকে দিয়ে তাদেরকে বলেন যে আজকে থেকে রাতের বেলা আপনি ছেলেকে নিয়ে এখানে থাকেন, রাতের বেলা পারতপক্ষে আপনারা এইদিকে আসবেন না। আর আপনাদের এই বাসায় সম্ভবত আপনার ছেলে যে রুমটায় থাকে সেটা থেকে আত্মহত্যা করেছিল এবং সেই আত্মাই এখানে সমস্যা করে। তো এই বলে তিনি বলেন যে ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কারণ আমিও খুব একটা ইনভলভ হতে চাই না এসব ব্যাপারে ইদানিং, কারণ সমস্যা হয়। আপনার হাজবেন্ড আমার খুব ভালো বন্ধু ছিলেন দেখেই আসলাম। তো যাই হোক, হাসানের আম্মু অ্যাস্ট্রোলজার সাহেবের সাথে ভালো মতো কথা বলে তাকে মানে মোটামুটি যে খাবার দাবার নাস্তা দিয়ে তাকে ভালো মতন গল্প করে তাকে বিদায় দেন। বলেন যে ঠিক আছে দাদা, অনেক অনেক হেল্প করলেন, তবে আমাদের কাছে তো ভয় লাগছে। বলে ভয় লাগাটাই স্বাভাবিক, বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই এবং আপনার ছেলে আর এই কাজের মেয়ে, এবং পারতপক্ষে পারলে আপনারা সবাই একই রুমে ঘুমান, কারণ এই কাজের মেয়েটারও সমস্যা হোক সেটা আপনাদের কারোই কাম্য নয়। তো যাই হোক, হাসানের আম্মু তো বুঝতে পেরেছেন এবং যখন চলে গেলেন অ্যাস্ট্রোলজার সাহেব, তখন অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে এবং তিনি বলেছেন যে পারলে এই লেবুটাকে ওখানেই রেখে দেন, এই লেবুটাকে আর ধরবেন না। তিনি ওই লেবুটাকে রেখে গেছিলেন তাদের যে ড্রয়িং রুমের কর্নারে, বলে যে এটাকে ধরবেন না, এই জিনিসটা সেই প্রেতাত্মার বিচরণ একটু সমস্যা সৃষ্টি করবে, এখানে খুব সহজে সে আসা যাওয়া করবে না। তো যাই হোক,
চলে গেল এবং একটা রাত, এবং হাসানের আম্মু, কাজের মেয়ে, তিনজনই জাস্ট সেই প্রফেসর চলে গেছেন তার কিছুক্ষণের মধ্যেই তারা রুমে ঢুকে গেলেন লক করে। এবং হাসানের আম্মু তো খুব রাগ যে আত্মহত্যার ব্যাপার কি হয়েছিল, সে মানে রাগে ফেটে পড়ছে যে আসলে আমি সেই সুকেশ তাকে জিজ্ঞেস করবো যে আসলে কেন সে আমাকে এরকম একটা ফ্ল্যাট দিল, এরকম কথা বললো না। হাসান আবার বলছে যে তুমি কি জানো নাকি, তোমাকে এই প্রফেসর সাহেব বলছে বলেই তুমি কি এটা শিওর হইতে হবে তোমাকে। তো যাই হোক, তারা বেশ এরকম রাত হলো এবং তারা ওই দিন খাওয়া দাওয়ার জন্য আর বেরোচ্ছে না রুমের থেকে। বলছে যে এই টিন আছে, টিনের মধ্যে বিস্কিট আছে, এগুলো খেয়ে আমরা রাতে শুয়ে থাকি আজকে, দিনের বেলার আগে আর কোনো কিছু না। আর কালকে আমি সুকেশকে দেখে নেব। হাসানের মা বলছে যে সুকেশকে দেখে নেব, যে সে আমাকে এরকম একটা বাসা কেন দিল, সে কিছু কেন বললো না বাসার হিস্ট্রি সম্পর্কে। তো যাই হোক, এই ধরনের কথাবার্তা বলে তারা রুমে আছে। এবং তখনকার সময় মানে আসলে এত অ্যাডভান্স টাইম ছিল না যে টেকনোলজি নির্ভর যে সময় পার হয়ে যায়, মোবাইল ফোন আছে, ট্যাব আছে, এরকম না, মানে সময় কাটানোটা কষ্টের ছিল আসলে তখন। তো তারা কিছু কথা বলতে বলতে এরকম রাত হয়েছে এবং তারা একসময় ডিসাইড করলো ঘুমিয়ে যাবে। এবং এহসানও আর তখন তার আর কিছু করার নেই, সে শুয়ে পড়বে। আগে তার রুমে থাকলে হয়তো বই পড়তো, গান শুনতো, তো এখানে সে এগুলো করারও অপশন পাচ্ছে না, তো ঘুমিয়ে যাবে। তার মা বিছানা রেডি করলো, রেডি করে কাজের মেয়েকে বললো যে তুই ফ্লোরে ঘুমা ওই কোনা দিয়ে, আর এহসান আর তিনি বিছানায় শুলেন। বাতি বন্ধ করে দিলেন এক সময়। এবং তাদের রুমে, তাহসানের আম্মুর রুমে একটা ছিল, একটা ছোট্ট বাতি ছিল, একটা 0 পাওয়ারের বাল্ব। তো সেটা তিনি জ্বালিয়েছিলেন, নীল রঙের একটা 0 পাওয়ারের বাল্ব ছিল তার রুমে। তো সেটা জ্বালিয়ে দিয়ে তারা শুয়ে পড়লেন। তো শুয়ে পড়েছেন তারা, মা এবং ছেলে কথা বলছেন, টুকিটাকি শুয়ে আছেন, এবং কাদের মেয়েটা ঘুমিয়ে গেছে। তো বেশ অনেকক্ষণ হয়েছে, হাসানের কিন্তু ঘুম আসছে না। সে মায়ের সাথে কথা বলছে, আর নতুন একটা পরিবেশ, তার রুমে সে ঘুমাতে একলা, এখন তার মায়ের সাথে আবার শুতে হয়েছে এবং একটু অস্বস্তি ফিল করে। মানে ছেলেমেয়েরা নিজেদের স্বাধীনতা চায় এই টাইমটাতে, আসলে তারা গার্ডিয়ানের সাথে একসাথে টাইম কাটাতে এরকম ভাবে পছন্দ করে না সবসময়। তো যাই হোক, তার কাছে একটু অস্বস্তিও লাগছে, নিজের রুমে যেতে পারছে না। নিজে হয়তো রুমে থাকলে অনেক সময় গান শুনতো, বই পড়তো, তো সময় কাটছে না। হঠাৎ করে কি হলো, ওই রুমের যে বাতিটা ছিল, যে ডিম লাইটটা, সেটা করে নিভে গেল। মনে হলো যে লাইট কেটে গেলে যেরকম সেরকম। তো হাসান আম্মু বললো যে এই লাইটটা কেটে গেল, এবং সে লাইট কাটার সাথে সাথে কিন্তু রুমের মধ্যে ডক করে মনে হলো অন্ধকার নেমে আসলো। কারণ লাইট কোথাও নিভে গেল কিন্তু একটা আভা থাকে, তো মনে হলো যে সেই রুমের মধ্যে কোনো আলোর আভাও নাই, মানে রুমটা আরো গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে অন্ধকারে। এবং যে জানালা আছে রুমে, সেখান দিয়েও কোনো আলো আসছে না। তো এরকম একটা সময় বেশ চুপচাপ, মনে হচ্ছে নিস্তব্ধ চারিপাশে, রাতের নিস্তব্ধতা, রাস্তার আশপাশ দিয়ে কোনো গাড়ি ঘোড়া গেলে সেটা শব্দ পাওয়া যাচ্ছে শুধু, এছাড়া কিন্তু শব্দ নাই। এরকম সময় হঠাৎ করে তাদের যে দরজাটা ছিল, মানে রুমে ঢোকার দরজার মধ্যে ধপ ধপ করে কেউ নক করলো, মানে বেশ জোরেই ধপ ধপ করে নক করলো। নক করাতে এত মানে এরকম ভাবে আনএক্সপেক্টেড ভাবে নকটা আসছে যে হাসান লাফ দিয়ে উঠছে। আর হাসানের আম্মু বললো কে, কোনো উত্তর নাই। তো হাসানের আম্মু যা বোঝার বুঝে নিয়েছে, কারণ বাসার মধ্যে তো কেউ নাই, মেন যে দরজাটা, তাদের যে অ্যাপার্টমেন্টে ঢোকার মেন দরজাও বন্ধ, এবং এইখানে রুমের মধ্যে ঢুকে তার রুমের দরজা নক করতেছে। একটু পরে আবার নক হলো ধপ ধপ করে। হাসানের আম্মু এবার আর কথা বলছে না। তো তিনি আবার, যখন তৃতীয়বার এরকম নক হয়েছে, তিনি তখন আবার জিজ্ঞেস করলেন কে। তো তখন ওই পাশ থেকে একটা চাপা ফিসফিসে নারী গলায়, মানে ফ্যাসফ্যাসে নারী গলা, মানে খুব ক্লিয়ার নারী কণ্ঠ না, আবার খুব খুব ফিসফিস সেরকমও না, শুধু বললেন এবং এই কণ্ঠ শুনে, এবং কণ্ঠের মধ্যে একটা নাকি ভাবও ছিল, এবং কণ্ঠটা শুনে সাথে সাথে হাসানের সারা শরীরের রোমও দাঁড়িয়ে গেছে। তার মাও ভয়ে কেঁপে গেছে। তার মা হাসানের হাত চেপে ধরলো, এবং এরপরে আবার নক, এবং নকটা জোর থেকে জোরতর হচ্ছে। তারপরে এক সময় তাদেরকে
অকথ্য ভাষা কয়েকটা গালি দিল, গালি দিয়ে বলল যে আমাকে আটকে রাখবি, দেখ আটকে রাখতে পারিস কিনা। এবং এই সব কথাগুলো কিন্তু তারা শুনেছে ওই পাশ থেকে, এবং শুনে বেশ বেশ ভয় পেয়েছে এবং মনে হয় জমে গেছে বিছানার সাথে। একটু পরে তারা দেখলো তাদের যে কাজের মেয়েটা আছে সে ওই পাশ থেকে কেমন একটা নয়েজ করা শুরু করলো, মানে মানে কাউকে চেপে ধরলে যেরকম নয়েজ করে সেরকম একটা নয়েজ করছে সে। ওই যে পায়ের কাছে, বিছানার কাছে শুয়ে আছে মাটিতে আর কি, ফ্লোরে, সেখানে শব্দ করছে। তারপর তারা অন্ধকারের মধ্যে বুঝতে পেল যে সেই কাজের মেয়েটা মানে হামাগুড়ি দেওয়ার মতো শুরু করেছে ফ্লোরের ভিতরে। এবং তখন হাসানের আম্মু ভয়ের চোটে দোয়া পড়া শুরু করলেন। তিনি দোয়া পড়া শুরু করলেন এবং জোরে জোরে দোয়া পড়া শুরু করলেন। এবং তিনি যে দোয়া পড়ছেন বিছানায় শুয়ে, তাদের কিন্তু মশারি টানানো ছিল, এবং তিনি যে দোয়া পড়ছেন সেই দোয়া শুনে ওই পাশ থেকে মনে হচ্ছে দরজার ওই পাশ থেকে ফোঁস ফোঁস করছে, মানে একটা শব্দ পাওয়া যায়। এবং একটু পরে তিনি শব্দ পেলেন তাদের যে রান্নাঘরের মধ্যে জিনিসপত্র পড়ছে, ঠাস ঠুস করে জিনিসপত্র পড়ছে। এবং তার থেকে ভয়ের ব্যাপার যেটা হলো, এই যে কাজের মেয়েটা সে মনে হলো তাদের বিছানার চারিপাশে হামাগুড়ি দেওয়া শুরু করলো। এবং আহসান যতটুকু দোয়া কালাম পারতো সেও পড়া শুরু করলো। এবং তার মা যেটা করলেন তখন একটা কাজের কাজ করলেন, তিনি আয়াতুল কুরসি পড়ে তিনি তার যে মশারিতে ফু দিলেন। এবং এই আয়াতুল কুরসি পড়ে ফু দেওয়ার কারণেই হয়তো তার বিছানাতে কোনো কিছুই স্পর্শ করতে পারলো না। বেশ জিনিসটা এমন হয়ে গেল যে ওই যে কাজের মেয়ে চারিপাশে হামাগুড়ি দিচ্ছিল তার আর সেরকম অ্যাক্টিভিটিস দেখা গেল না। এবং একটু পরে শব্দ পেল আহসানের আম্মু যে কাজের মেয়েটা ফ্লোরে আবার পড়ে গেছে, টপ করে পড়ে গেছে। মনে হলো যে ঘুমের মাঝেই কেউ যদি উঠে বসে আবার পড়ে যায় সেরকম একটা শব্দ হলো ধুপ করে ফ্লোরে। এবং অনেকক্ষণ সেই ঘরের বাইরের দিকে, সেই তাদের ড্রয়িং রুমের কাছে শব্দ পেল কিছু তারা, এবং ঠুস ঠাস পড়েছে এরকম। কিন্তু তার মা ভয়ে ছেলেকে ধরে রাতে ঘুমিয়ে থাকলো। একসময় তারা ঘুমিয়েই পড়েছিল। সকাল হলো, সকাল হওয়ার পরে আহসানের আম্মু ফার্স্ট উঠেছে, আহসানও উঠেছে। উঠে তিনি দ্রুত যেটা করলেন, তিনি রুমের থেকে বেরোলেন, ঘর থেকে বেরোলেন, বাসার থেকে বেরিয়ে সুকেশ যে ছিলেন সে সুকেশ দত্তকে খবর দিলেন। তো সুকেশ দত্ত আসছে বাসায়। আসার পরে তাকে তিনি প্রচন্ড রেগে গেলেন। তিনি প্রথমে বললেন যে আপনি কত বড় স্পর্ধা, আপনি আমাকে এই বাসা ভাড়া দিয়েছেন, বাসার ইতিহাস কিছু বলেন নাই, এই বাসায় আপনার মানুষ আত্মহত্যা করছে। তো তিনি চুপ করে আছেন, সুকেশ বাবু কিছু বলেননি। তো তখন বললেন যে এই বাসায় কে, এখানে আত্মহত্যা কে করছিল? তখন সুকেশ বাবু বলে আসলে এখানে আপনাদের আগে, মানে এই বাসা খালি হওয়ার আগে একটা পরিবার থাকতো, সেই পরিবারের একটা মেয়ে এখানে সুইসাইড করে এবং মেয়েটার নাম ছিল ত্রপা। তখন সেই আহসানের আম্মুর আরো বেশি ভয় লাগলো, কারণ তার সারা শরীরে রোম দাঁড়িয়ে গেল। তিনি ভয়ে তিনি পুরো মানে হয়ে গেলেন, যে মানে ফ্রোজেন হয়ে গেলেন, যে ব্যাপারটা কি, মানে তিনি স্পষ্ট শুনেছেন সেই কণ্ঠ তাকে বলেছে রাতে ত্রপা। তো তিনি বললেন যে কি বললেন নামটা? তো তিনি বলে এরকম। তখন বলে যে এটা তো খুবই খারাপ হলো, আপনি আমাকে এরকম একটা সিচুয়েশনে ফেলতে পারলেন বুঝে শুনে। বলে যে আমার আগে নিশ্চয়ই এখানে থাকার চেষ্টা করছে মানুষ এবং তারা প্রবলেম পড়ছে। তো তিনি চুপ করে থাকলেন সুকেশ বাবু। তো বললেন যে আমি জানি না এখন আপনি আমাকে কিভাবে সলভ করবেন, আমি বাসা থেকে চলে যাবো, এই বাসা আমি থাকতে পারবো না। সুকেশ বাবু তখন বললেন যে আপনি যদি বাসা থেকে যেতে চান আপনাকে তো মাস শেষ করে যেতে হবে, আপনি তো মাঝখানে যেতে পারবেন না, এভাবে থাকা তো সম্ভব, মানে কিভাবে কি। তো তখন তিনি বললেন, আহসানের আম্মু বললেন যে আপনি যেভাবে হোক আমাকে একজন এখানে নিয়ে এসে দিবেন, একজন হুজুর বা মৌলানা সাহেবকে এনে দিবেন, মানে কারণ আমি মুসলিম, আমার নিজের ধর্মমতে আমি করতে চাই, তো আপনি এটার ব্যবস্থা করবেন, কারণ আপনি আমাকে এই প্রবলেমে ফেলছেন। তো সুকেশ বাবু এই কথা শুনে মনে হলো যে সে আরো ভয় পেয়ে গেছে, তার চেহারাটা শুকিয়ে গেছে। তো হাসান আম্মু বললো যে কেন আপনি ভয় পাচ্ছেন কেন? মনে হলো যে সুকেশ বাবুর মানে অবস্থা খারাপ, মানে সে আসলে ভয় পায় যে তার কোনো ক্ষতি হয় কিনা এটাতে। তো যাই হোক, হাসান আম্মু বুঝলেন যে সুকেশকে দিয়ে সম্ভব না, তিনি নিজেই বাসা থেকে গেলেন, যে তিনি অ্যাড্রেস জানতেন, সেখান থেকে তিনি মসজিদে গেলেন এবং সেখানের একজন ইসের সাথে কথা বললেন, খাদেমের সাথে, এবং তিনি তখন মসজিদের খাদেম তাদের যে ওখানকার যে মূল হুজুর ছিলেন একজন মৌলানা, তাকে বললেন। তো তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে গিয়ে দেখব। তো তারা নিয়ে আসলেন মৌলানা সাহেবকে, দুপুরের পরে নিয়ে আসলেন এবং তিনি বাসায় ঢুকে
তিনি বললেন যে আপনাদেরকে কে কি বলেছে এই বাসা সম্পর্কে? বলে যে এই বাসা সম্পর্কে বলেছে যে এখানে এরকম আত্মহত্যা করেছে, প্রেতাত্মা আছে। তো মৌলানা সাহেব বললেন যে যে যা বলেছে তার মতো বলেছে, প্রেতাত্মা বলে আসলে কিছু নাই, এখানে কোনো প্রেতাত্মা আসে নাই, প্রেতাত্মা বলেও কিছু নাই। এখানে যা করছে, যেটাই করছে আপনাদের এখানে জিনের কাজ। এবং এই জিন এই যে কোনো জিনিসকে এস্টাবলিশ করার জন্য যে প্রেতাত্মা কিছু আছে সেই জিনিসগুলো তৈরি করে, আরো বিশেষ করে কোনো দুষ্ট জিন এখানে আছে। এবং আসলে যেখানে নাকি কোনো রকম খারাপ জিনিস সংগঠিত হয়, যেমন আত্মহত্যা একটা বিশাল অপরাধ, এই ধরনের অপরাধ সংগঠিত হলেও এই জিনরা সেসব জায়গায় ঘোরাফেরা করে, মানুষকে একটা দেওয়ার চেষ্টা করে, ডিসিভ করার চেষ্টা করে যে আত্মা বলে কিছু আছে। এবং জিনদের জানারই কথা এখানে কি ঘটেছিল তারা জানে, তারা তো অন্য ডিমেনশনে থাকে এবং তাদের যে হায়াত, লাইফ স্প্যান অনেক বড়, তারা তো জানেই কি ঘটেছিল, কে করেছিল। আপনাকে আরো অনেক কিছু বলে দিতে পারে, কেন শুধু মেয়ের নাম কেন, সেই ত্রপার 14 গোষ্ঠীর খবর সে বলতে পারে আপনাকে, কারণ সে জানে, তার কাছে সেই ইনফরমেশন আছে, সে চাইলেই এই জিনিসটা খুঁজে বের করতে পারে। আর সে এটা জানে, জেনেই আপনাদের সাথে করছে। তো যাই হোক, আমি ইনশাল্লাহ ব্যবস্থা করে দিচ্ছি আপনাদেরকে। তো সেই মৌলানা সাহেব আসলেন, এনে তিনি বসলেন সেখানে, বসে তিনি তার কাছে ব্যাগ ছিল সেখান থেকে তিনি কালাম পাক বের করলেন এবং তিনি তাদেরকে বললেন ঘরে যান। তিনি তেলাওয়াত করা শুরু করলেন। তিনি তেলাওয়াত করলেন এবং হাসান বলেছেন যে তেলাওয়াত যখন তিনি করছিলেন তার কাছে মনে হলো যে সেই বাসাটা যদি নোংরা হয়ে থাকে, সে একটা মানে ধুলোবালি পড়ে থাকে, মনে হচ্ছে যে কেউ একজন ঝাড়ু দিয়ে সব ধুলো ময়লা বের করে দিল বাসা থেকে, এরকম একটা পরিবেশ সৃষ্টি হলো ঘরের ভেতরে। মনে হলো সেই অন্ধকারাচ্ছন্ন সময় থেকে পুরো অন্যরকম। তো মৌলানা সাহেব তেলাওয়াত শেষ করলেন, শেষ করে এসে বললেন যে আমি আপনার ঘরে এসে সূরা বাকারা পাঠ করলাম। সূরা বাকারা যেই বাসায় নিয়মিত পাঠ করা হয় সেখানে কোনো খারাপ জিনিস থাকতে পারে না, খারাপ জিন ভূত কিছুই থাকতে পারে না। তো যাই হোক, ভূত বলতে কিছু নাই, আত্মাও রিটার্ন করে না, এটা জেনে রাখবেন, আত্মা ফিরে আসে না, জিন করছে কাজটা। এবং তিনি বলেন কোথায়, কোন রুমের কথা বলছে। তো তিনি গেলেন, তো তিনি যেয়ে দেখলেন যে সেই ঘরের সামনে ওই যে অ্যাস্ট্রোলজার সাহেব কিছু জিনিস আঁকছিলেন। তিনি বললেন যে এগুলো তো সব স্যাটানিক সিম্বল, তারা তাদের মতো কাজ করছে, এটা কে করছে, কাজটা কে করছে? তো তিনি বললেন যে আমি একজনকে নিয়ে আসছিলাম। বলে উনি স্যাটানিক সব সিম্বল এঁকে গেছে এখানে, এবং এটা দিয়ে তিনি তার মতোই চেষ্টা করছেন যে শয়তান দিয়ে শয়তান ঠেকাতে। তো সেটা হয় না। এক শয়তানের থেকে যদি আরেক শয়তান শক্তিশালী হয় তখন সে ওই জিনিসটা কাজ করে না। হয়তো এগুলো দিয়ে তিনি এক শয়তানকে দিয়ে আরেক শয়তানকে আটকানোর চেষ্টা করছিল, তো হয়তো একদিন দুই দিন মানতো, বা সে যখন আরেকটু শক্তি ইনফোর্স করতো এটাকে সে ওভাররাইড করে বলতে আপনাদের আরো বেশি ক্ষতি করতো। এগুলো সরায় ফেলানোর ব্যবস্থা করেন, এগুলো আঁকা আঁকিগুলা রাখা যাবে না। তো বললেন যে কাউকে দিয়ে করেন। তো তখন তারা ওই কাদের মানুষকে দিয়ে সুকেশ বাবুকে ডাকালেন। সুকেশ বাবু ওই সময় সে রং ব্যবস্থা করলেন, নিজেই সেই সময়কার রং এবং ওই যে স্যান্ড পেপার এনে সব তুলে ফেলে সে জায়গায়। মৌলানা সাহেব তখন বললেন যে আমি আপনাদেরকে রুম বন্ধ করে দিচ্ছি। তিনি কিছু জিনিস আনতে বললেন, আনার পর তিনি দোয়া পড়ে সারা বাসার চারিপাশে চারটা কোনায় যে তিনি দাঁড়িয়ে তিনি আজান দিলেন, দোয়া পড়লেন এবং তিনি একটা করে লোহার পেরেক গাঁথলেন দোয়া পড়ে। এবং যাই হোক, তিনি বাসাটাকে বন্ধ করলেন। বন্ধ করে তিনি বললেন যে আপনারা এই বাসায় যারা আছেন, আপনারা মা ছেলে, আপনারা মুসলমান, আপনারা নামাজ পড়েন নিয়মিত? তো তিনি বললেন যে না, আসলে এটা মেনটেন হয় না। বলে অবশ্যই নামাজ পড়বেন, এইসব সমস্যা এমনি থাকবে না, সাথে অবশ্যই নামাজ পড়বেন, ঘুমানোর আগে দোয়া পড়ে ঘুমাবেন এবং অবশ্যই দোয়া পড়বেন। জানেন কি দোয়া পড়তে হয়? তিনি তাদেরকে বলে দিলেন যে এই দোয়াগুলো পড়ে ঘুমাবেন এবং এগুলো হাদিসে আছে। আপনি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে 2 হাতের তালুতে ফু দিয়ে সারা শরীরে মাসহ করে নেবেন, এটাতে আপনার প্রোটেকশন আসবে। এটা হাদিসের রেফারেন্স আছে, তো এটা করবেন। আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন, আয়াতুল কুরসি পড়ে ঘুমালে কোনো খারাপ জিনিস আসে না জিন। তখন তিনি বললেন যে হ্যাঁ, এরকম পড়ে ফু দেওয়ার পর অনেক কিছু আমরা পাইনি, সেদিনকে বাঁচছিলাম। বলে হ্যাঁ, সবসময় আয়াতুল কুরসি পড়বেন, এটাকে হ্যাবিট বানিয়ে ফেলুন। এবং তিনি এইগুলো বলে তাদেরকে, এবং এটাও বললেন যে সবসময় এরকম যখন আপনি আমল করবেন আপনার কাছে খারাপ জিনিস এমনি আসবে না। আর আশা করি আপনার বাসার মধ্যে এখন আর প্রবলেম হবে না, আপনারা নিশ্চিন্ত থাকবেন। এবং খারাপ জিনিস কিছু থেকে থাকে সেটা হয়তো এখানে ঢুকতে পারবে না। আর হয়তো এখানে বাসা খালি ছিল, এরকম কিছু হয়েছিল, মানুষ
অনেক সময় একটা জায়গায় একটা প্রবলেম তৈরি করে ফেলে নিজেরাই। একটা অকারেন্স হয়, মানুষ ভয়ে সেখানে যায় না। ধরেন একজন আত্মহত্যা করছে, আত্মহত্যা মহাপাপ, গর্হিত পাপ। এটা একটা ইনসিডেন্ট, এটা একটা খারাপ অ্যাক্সিডেন্ট। সেটা যখন হয় কোনো জায়গায়, তখন সেই জায়গাটা এমনি অপবিত্র হয়ে যায় এবং খারাপ যে জিনিসগুলো শয়তান যেগুলো থাকে সেগুলা সেখানে আসা যাওয়া করে। এবং তখন মানুষ যখন জায়গাটাকে এড়িয়ে চলে ভয়ে, মানুষ সেখানে দোয়া কালাম না পড়ে জায়গাটা আরো স্ট্রং হয় তাদের থাকার জন্য, তাদের জন্য একটা সুন্দর রেসিডেন্স হয়ে যায় সেই জায়গায়। আর চেষ্টা করবেন প্রতিদিন সূরা আল বাকারা তিলাওয়াত করতে এবং সেটার কিছু আয়াত তিলাওয়াত করতে প্রতিদিন। যদি যেই বাসায় সূরা বাকারা তিলাওয়াত হয়, এটার আয়াত তিলাওয়াত হয়, সেই জায়গায় কোনো দিন শয়তান আসতে পারে না। বাসায় ঢোকার সময় নিজেদের মধ্যে, বাসায় যখনই ঢুকবেন সালাম দিয়ে ঢুকবেন। বাসায় সালাম দিয়ে যখন ঢুকবেন তখন আপনার সাথে কোনো খারাপ জিনিস প্রবেশ করবে না বাসায়। তো খাবার সময় বিসমিল্লাহ বলে খাবেন। এগুলো বলে তাদেরকে আরো অনেক রকম উনি মাসলা দিলেন এবং অনেক কিছু বোঝালেন। তারপরে ইমাম সাহেব বিদায় নিলেন সেখান থেকে। তো তিনি যখন বিদায় নিলেন তাদের কাছে মনে হলো ভালো কিছু বাসার থেকে চলে গেল। তাদের বাসায় যে এতক্ষণ একটা সাহস, একটা ভালো একটা ফিলিংস তাদের কাছে ছিল হাসানদের কাছে, সেটা মনে হলো যে উনি চলে গেলেন মানে কি জানি একটা চলে গেল বাসা থেকে। তো খুব খারাপ লাগছিল হাসানের কাছে তখন নিজের কাছে। হ্যাঁ, সে মনে মনে তার বাবাকেও সে মিস করতেছিল। তার বাবা অনেক অন্যরকম মানুষ ছিল। যাই হোক, তো সেই দিন খুবই অবাক করা কাণ্ড, আল্লাহর রহমতে তাদের বাসায় কিন্তু আর কিছু হয়নি। এবং ওই দিনই তারা হাসানের আম্মু দুজনই বাসার মধ্যে প্রথম নামাজ পড়লেন, ঈশার নামাজ পড়লেন এবং আলহামদুলিল্লাহ তাদের বাসা আর কিছুই হলো না। এই ধরনের কোনো ব্যাপার স্যাপারই ঘটেনি আর সেই বাসায়। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আমরা আমাদের আজকের এই এপিসোডটির মাধ্যমে আপনাদেরকে বেশ কয়েকটি ভয়ানক ভূতের ঘটনা শোনানোর চেষ্টা করেছি, যে ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছেন আমার প্রিয়, আপনার প্রিয় আর যে রাসেল ভাই, আর যে আফনান ভাই, ডক্টর আলিফ ভাই, বাবু ভাই, আর যে সাফিন ভাই সহ আরো অনেকেই কিন্তু অনেক ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করেছে এবং আমি শাকিল আহমেদ বেশ কয়েকটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। প্রিয় লিসেনার্স, এই ঘটনাগুলোর মধ্য থেকে কোন ঘটনাটি, কত মিনিটের ঘটনাটি, কোন কাহিনী রিলেটেড ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ানক লেগেছে অবশ্যই জানিয়ে যাবেন আমাদের কমেন্ট সেকশনে। দর্শক, আপনারা হয়তো অনেকেই জানেন আমরা আমাদের এই চ্যানেলটির মাধ্যমে শুধুমাত্র বাছাই করা সেরা ভয়ানক ঘটনাগুলো উপস্থাপন করেছি বা করার চেষ্টা করতেছি। যারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন এসেছেন বা আজকেই প্রথম আমাদের ভিডিওগুলো দেখতেছেন, তাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনি যদি সত্যিকারের একজন হরর লাভার হয়ে থাকেন, আপনাকে যদি সব থেকে ভয়ানক ঘটনাগুলো শুনতে ইচ্ছা করে, বাছাই করা সেরা ইমেল ঘটনাগুলো যদি আপনি শুনতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি একত্রিতভাবে অনেকগুলো ভয়ানক ঘটনা শুনতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করবেন, কারণ আমাদের চ্যানেলটিতে আমরা প্রতিনিয়ত শুধুমাত্র আপনাদের অনুরোধের ঘটনাগুলোই উপস্থাপন করার চেষ্টা করি। আমাদের আজকের এপিসোডের ঘটনাগুলো ছিল মাছ রিলেটেড ঘটনা এবং আমরা সর্বপ্রথম আপনার ভাইয়ের একটি ঘটনা দিয়ে শুরু করছি। আমি শাকিল আহমেদ বেশ কয়েকটি ঘটনা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমাদের দর্শকদের পাঠানো কিছু ঘটনা কিন্তু আমরা আজকের এই এপিসোডটির মধ্যে যুক্ত করার চেষ্টা করেছি। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার ছোট্ট একটি লাইক, কমেন্ট বা শেয়ার আমাদের অনেকটা উপকার হতে পারে। তাই আপনারা চাইলেই আপনাদের ভালোবাসাগুলো, আপনাদের মন্তব্যগুলো জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। তো প্রিয় লিসেনার্স, ভিডিওটি শেষ করব ঠিক এখনই। ভিডিওটি শেষ করার আগে বরাবরের মতো একটি রিকোয়েস্ট থাকবে, যারা যারা নতুন এসেছেন, ভিডিওটি দেখতেছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই উদারতা আহ্বান জানাবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকন বাটনটি অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব, যখনই আমরা আমাদের এই যে এইরকম বাছাই করা সেরা এপিসোডগুলো আপলোড করব, সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে এবং আপনি শুধুমাত্র একটা ক্লিকের মাধ্যমেই আমাদের এরকম সবচেয়ে বাছাই করা সেরা ভয়ানক ঘটনাগুলো শুনতে পারবেন। তো প্রিয় লিসেনার্স, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আগামীকাল ঠিক রাত 10টার সময় আবারও দেখা হচ্ছে অনেকগুলো ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের সাথে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আমি শাকিল আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।